সো দেখেন অ্যানিমেশন যে অনেক কঠিন কিছু, বিষয়টা এমন না। আমি একটা ধরেন সেকশন নিলাম, ঠিক আছে? সেকশন নিয়ে এখানে দিলাম ক্লাস কন্টেইনার। ওকে, ভালো কথা। তো এই কন্টেইনার ভিতরে একটা ডিভ আছে ধরেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল রাখবেন ক্লাসে জয়েন করতে মিউট আছেন কিনা, ঠিক আছে? ওকে, তো কন্টেইনারের ভিতরে একটা বক্স নিব। ওকে, জাস্ট সিম্পল বক্স নিয়ে কেন করতেছি একটু পরে বুঝতে পারবেন যে কেন অলওয়েজ বক্সই নিয়ে থাকি আমি। তো এখানে স্টাইল ট্যাগ দিয়ে স্টাইলগুলো এখানে লিখে ফেললাম। তো এখানে কি বললাম, এই যে বক্সটা আছে, বক্সের উইথ হচ্ছে 200 পিক্সেল, আচ্ছা 200 না, 140 পিক্সেল, হাইট হচ্ছে 140 পিক্সেল। আর কি আছে, এটাকে দিতে পারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আপাতত হচ্ছে অ্যাকুয়ামেরিন। হয়েছে? ধরো এইটাই, এটা হচ্ছে কন্টেন্টের কোনো হাইট উইথ দিলাম না, যা আছে তাই। এখন আমি এটাতে অ্যানিমেশন অ্যাপ্লাই করব। অ্যানিমেশন অ্যাপ্লাই করা মানে কি, আমি অ্যানিমেশন বানাবো। কি অ্যানিমেশন? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতে পারে, এটা এখান থেকে এখানে চলে যাবে। ঠিক, আমরা হোভারটা শিখছি যে হোভার করলে কি সেটা হইতেছে, এটা হোভার ইফেক্টস। বাট এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসতেছে, বা কোন একটা জিনিস মুভ করতেছে, এটা আমরা কিভাবে করব? ওকে, সো এটা করার জন্য কি ফ্রেমস আমি কিছু একটা আছে। কি কি ফ্রেমস? কি ফ্রেমস দিয়ে আইডেন্টিফাই লেখা আছে, এটাকে নাম দিতে হয়। যে অ্যানিমেশন নামটা কি আমি বললাম, এটা হচ্ছে কালার চেঞ্জ নাম দিলাম। সাপোজ কালার চেঞ্জ নাম দেওয়ার পর দুইটা ভ্যালু এখানে দিতে হয়, যে কি থেকে কি হবে, এটার ইনিশিয়াল পয়েন্ট আর এক্সিট পয়েন্ট। ইনিশিয়াল স্টেজে আমি যেমন ফ্রম, তো ফ্রম থেকে টু থেকে কি হবে, বিষয়টা এমন আর কি। ঠিক আছে? আচ্ছা, তো আমি বললাম ইনিশিয়াল স্টেজ তার ব্যাকগ্রাউন্ড কালার ছিল হচ্ছে অ্যাকোয়া বা রেড, ফাইনালি গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ঠিক আছে, এই তো। আচ্ছা, তো আমি এটার এই কালার মানে অ্যানিমেশনের কাজ কি, যে ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে ব্লু হবে, আর কিছু না, আর কিছু আমি বলি নাই। আচ্ছা, ভালো কথা। তো এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখন আমি চাইলে এই অ্যানিমেশনটা বডিতেও ইউজ করতে পারি। কি হবে, ধরেন বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু থেকে রেড হবে, এটা লিখতে হচ্ছে অ্যানিমেশন। দেখছেন অ্যানিমেশন লেখার সাথে কতগুলো প্রপার্টি চলে আসছে, আমি এন্টার দিব একবারে করার জন্য। প্রথমে কি বলছে, নেম দিতে, নাম কি, নাম হচ্ছে কালার চেঞ্জ। লিখলাম কালার চেঞ্জ, আছে বড় হাতের কালার এভাবে ক্যামেল কেসে কালার চেঞ্জ। এরপর বলছে ডিউরেশন, মানে কতক্ষণ ধরে চলবে, বললাম এটা 5 সেকেন্ড ধরে চলবে, বা আচ্ছা 1 সেকেন্ড ধরে চলবে। টাইমিং ফাংশন ইজ লিনিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, স্মুথলি হয়। ডিলে থাকবে না। ইটারেশন কাউন্ট মানে কতবার চলবে, বললাম 3বার চলবে। ডিরেকশন দরকার নাই, ফিল্মও আমি আপাতত দিলাম না। তো দেখেন 3বার হয়ে অফ হয়ে গেছে, দেখছেন? আবার রিলোড দেই, রেড ব্লু রেড ব্লু রেড ব্লু হয়ে 3বার হয়ে অফ হয়ে গেছে। এখন আমি যদি বলি 10বার হয়ে অফ হবে, তখন দেখেন 1বার 2বার 3বার এরকম করে 10বার সে চলবে। লিনিয়ার মানে একই গতিতে সে চলবে, এটা হলো লিনিয়ার। ঠিক আছে, দেখছেন কত সুন্দর একটা কালার চলছে, মানে ডিসকো টাইপের কিছু একটা হয়ে গেছে। আর যাই হোক, সো আমরা এরকম অনেক কিছু কি করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো এই খালি এতটুকু না, আমরা অনেক কিছুই করতে পারি, আমি আস্তে আস্তে আসতেছি। তো এখন ইটারেশন কাউন্ট আমরা দেখলাম, তাই না, যে আমি যতবার ইটারেশন কাউন্ট দিব ততবার কি চলতে থাকবে বিষয়টা। ওকে, তারপর হচ্ছে কি অ্যানিমেশন ডিরেকশন নামে কিছু একটা আছে, যেটা আমরা অলরেডি দেই। আমি এখানে এখানে যদি এই যে ফিল্ম ও ডিরেকশন, আমি আবার দেখাই। এটা হচ্ছে যখন আপনারা অ্যানিমেশন লিখবেন, মানে ডিফল্ট আমার সাজেশন দিচ্ছে যে প্রথমে নেম বসাও, এরপর এগুলো সব আলাদা লেখা যায়, আমি একবারে করতেছি আর কি। প্রথমে নেম বসাও, এরপর ডিউরেশন বসাও, টাইমিং ফাংশন বসাও, এ হবে আর কি। ওকে, তো এগুলো সব আপনি আলাদা করতে পারেন। ফর এক্সাম্পল কি হবে, এভাবে যে অ্যানিমেশন, টাইমিং ফাংশন, ডিউরেশন, নেম, এই সব আলাদা আলাদা করে করতে হবে। দরকার নাই আমি একবারে করতে পারতাম, দরকার আছে আলাদা করে করা। আচ্ছা, তো নেম কি হবে, বললাম যে কালার চেঞ্জ। আমি আপাতত একটা দেখাচ্ছি, আমি আর সামনে এক্সাম্পল দেখাবো। ডিউরেশন কতক্ষণ ধরে হবে, বললাম 10 সেকেন্ড ধরে হবে, বা 5 সেকেন্ড ধরে চলবে, বা 4 সেকেন্ড ধরে চলবে। টাইমিং ফাংশনে শিখছিলাম যে ইজ ইন অ্যান্ড আউট, লিনিয়ার, তো ইজ ইন দিয়ে দিলাম। ডিলে হবে কিনা, দেরি হবে কিনা, বললাম হ্যাঁ দেরি হবে, 1 সেকেন্ড পরে শুরু হবে। ইটারেশন কাউন্ট কতবার চলবে, 5বার চলবে। ডিরেকশন কোন দিকে যাবে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে উল্টা হয়, মানে আগে ডু আসবে এরপর এটা হবে, এটা রিভার্স। এরপর অল্টারনেট রিভার্স, এরপর হচ্ছে অল্টারনেট, এরকম অনেকগুলো 4-5টা প্রপার্টি আছে ডিরেকশনাল। ওকে,
তো আমি ধরেন দিলাম হচ্ছে অল্টারনেট, তাহলে দেখেন একটু স্মুথলি হবে আর কি। আর ফিল মোড আমি আপাতত পরে বোঝাচ্ছি। সেভ দিলাম, এখন দেখেন শুরু হয়েছে, শুরু হয়নি, 1 সেকেন্ড যাক তারপর শুরু হবে। আচ্ছা, 1 সেকেন্ডে বেশি হয়ে গেছে, এটা দেখি আমাদের কেন শুরু হয় নাই। কালার চেঞ্জ, ইটারেশন কাউন্ট বা ডিলেটার পরে দেখি, ডিলেটা রিমুভ করে দেখি তো। ও, স্পেলিং ভুল লিখছি, ঠিক আছে, এই জন্য কাজ করতেছে না। এই যে দেখছেন 1 সেকেন্ড পরে শুরু হয়েছে, রিলোড দেই, দেখছেন 1 সেকেন্ড পরে শুরু হচ্ছে। এটা ডিলে, তাহলে বলি 2 সেকেন্ড পরে শুরু হবে। এই যে, 2 সেকেন্ড পরে শুরু হবে, দেখেন এই যে হয়েছে। ওকে, দেখেন এখানে স্মুথলি হচ্ছে না। এটা কেন স্মুথলি হচ্ছে? রিজন হচ্ছে অল্টারনেটের কারণে। এটা আমি আরো বেটার এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে এখানে ডিরেকশনটা কি জন্য আমরা ইউজ করতেছি। একটু পরে ক্লিয়ারলি বুঝবেন, এখন জাস্ট একটু ছোট্ট করে বোঝাচ্ছি। আচ্ছা, তো কালার চেঞ্জ হচ্ছে, ভালো কথা। কারণ কালার চেঞ্জ হলে তো আমার মনে শান্তি আসতেছে না, আমার আরো বেটার কিছু করা দরকার আর কি। আচ্ছা, তো বেটার আমরা কি কি করতে পারি দেখি। আচ্ছা, তো আমি যেটা চাচ্ছি, আমি আরেকটা অ্যানিমেশন বানাবো, @, কি ফ্রেমস, নাম দিলাম হচ্ছে চেঞ্জ পজিশন। ওকে, পজিশন চেঞ্জে কি করবে? আচ্ছা, আমি বললাম এটা হচ্ছে এক জায়গায় ছিল যে ট্রান্সফর্ম ট্রান্সলেট। আচ্ছা, কি হবে? এক্স মানে কি লেফট টু রাইট, ওয়াই মানে কি টপ টু বটম। আচ্ছা, তাই আমি বললাম ট্রান্সলেট হচ্ছে ওয়াই থেকে যাবে, ওয়াই তে মুভ করবে। তো ওয়াই তে মুভ কিভাবে করবে? আমি বললাম হচ্ছে 100 পিক্সেল মুভ করবে, বা 0 থেকে শুরু হবে ইনিশিয়াল স্টেজে, ওইখান থেকে 2 থেকে এটা হচ্ছে 100 দিকে থামবে। ঠিক আছে, এমন কিছু একটা, যে 100 পিক্সেলে গিয়ে থামবে। ওকে, আচ্ছা, তো আমি আপাতত বডিতে কালারটা অফ করে রাখি। তো 0 থেকে 100 পিক্সেলে যাবে, ভালো কথা। তো এটা আমরা কিভাবে করবো? এই তো সেম ভাবে বললাম, এই বক্সটার মধ্যে অ্যানিমেশন হবে। অ্যানিমেশন নাম কি? চেঞ্জ পজিশন। ডিউরেশন কতক্ষণ? 3 সেকেন্ড ধরে চলবে। টাইমিং ফাংশন ইজ ইন দিলাম, ডিলে হবে না। ইটারেশন কাউন্ট 3 বার। ডিরেকশন দিলাম না, ডিফারেন্স বোঝানোর জন্য দিলাম সেভ। হইছে? এই এখন ডিফারেন্সটা বুঝবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু কালো করে দেই, মার্জিন 0, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, প্যাডিং 20 পিক্সেল। এই যে দেখছেন এক জায়গায় নামতেছে, জাস্ট ফোকাস আনার জন্য ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করছি। আচ্ছা, তো এখন ফ্যাক্ট হচ্ছে নিচে নামতেছে 3 বারে, দেখেন আবার দিয়ে একবার 3 সেকেন্ড ধরে হচ্ছে, এটা 3 সেকেন্ড ধরে হচ্ছে। ইজ 3 বার হবে, 3 বারে থেমে যাবে, ভালো কথা। এখন আমি চাচ্ছি, দেখেন অ্যানিমেশনে কিছু এটা উপর থেকে নিচে নামে আবার শুরু হচ্ছে, দেখতে বাজে লাগতেছে না? আমি চাচ্ছি না, এটা উপর থেকে শুরু হয়ে নিচ থেকে আবার উপরে যাবে। এটার এই সময় হচ্ছে আমি কি ইউজ করব? ডিরেকশন নামে কিছু একটা ইউজ করব। ওকে, তো এই ডিরেকশনটা আমরা কিন্তু এটা করি না, যেমন আচ্ছা এটা থাকুক, এই যে আমরা আরেকবার অ্যানিমেশন দেখি, তাহলে বুঝে যাবেন এই যে অ্যানিমেশন। সো নেম কি দিয়েছিলাম? চেঞ্জ পজিশন। আবার ট্রাই করি, এটা বারবার লেখার রিজন হচ্ছে যাতে আপনারা বুঝলেন কেমনে কি হইতেছে। আচ্ছা, ডিউরেশন কতক্ষণ বললাম? এটা 5 সেকেন্ড ধরে হবে, ঠিক আছে। টাইমিং ফাংশন লিনিয়ার, ডিফারেন্স বোঝানোর জন্য। ডিলে হবে না। ইটারেশন কাউন্ট চলতে থাকবে, ইনফিনিট, ইনফাইনাইট বা ইনফিনিট। আচ্ছা, ডিরেকশন কত? এখন বললাম অল্টারনেট, এখন ডিফারেন্সটা বুঝবেন। ফিল মোড না, সেভ দিলাম। আচ্ছা, এখানে মনে হয় ডিফারেন্স দেখছেন। এখন আমি 2 সেকেন্ড ধরে করবো, এটা হচ্ছে দেখি 100% দিলে কাজ করে কিনা। এই তো, ওকে, এটা মনে হয় আমার সেকশনের জন্য করতেছে। যাই হোক, সো আমি একটা কাজ করি, এটা ধরে আমি প্রত্যেকটা পিক্সেল দিয়ে দিই, 400 পিক্সেল নামবে। এই তো, আর এটার টাইমটা একটু আমরা বড়সড় করতে পারি। ওকে, এই তো। সো এখন যদি আমি চাই এটা আরো কিছু অ্যাড করতে, সেটাও পসিবল। এটা স্কেল হবে 0.5, সরি 1.2, তাহলে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, দেখছেন? এটা হচ্ছে 2 দিলে বুঝবেন ডিফারেন্স। ওকে, এখন তুমি আরো আরো কিছু অ্যাড করে দিই, স্কিউ,
স্কিউ ধরেন হচ্ছে দিলাম, আচ্ছা দিলাম হচ্ছে 10 ডিগ্রি, বা রোটেট যদি দেই তাহলে একটু উইয়ার্ড ইয়া দিবে, রোটেট হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, তো রোটেটে হচ্ছে ইয়াতে হচ্ছে আমি বললাম এটা হচ্ছে ট্রান্সলেট, এক্স হচ্ছে 400 পিক্সেল, ওয়াই হচ্ছে 100 পিক্সেল, তা যদি দেই তাহলে এমন দেখা যায়। আচ্ছা এখানে কমা দিতে হবে অবশ্যই। এই তো সে আগের জায়গায় চলে যাচ্ছে। ওকে, মানে এক্স থেকে 400 পিক্সেল সরে গেছে, উপর থেকে 100 পিক্সেল নিচে নামতেছে। ওকে, বুঝতে পারছি। এই তো, তো আমরা চাইলে এটাকে যা ইচ্ছা করতে পারতেছে। এখন এটা হচ্ছে কেন হচ্ছে সুন্দর অ্যানিমেশন, ইনফিট মানে বারবার চলবে, অল্টারনেট দেওয়ার কারণে। তো অল্টার না দিতাম, একটা হচ্ছে রিভার্স। রিভার্স দিলে কি হয় দেখি, লাস্ট থেকে শুরু হচ্ছে, বাট দেখতে বাজে লাগতেছে। আমার রিভার্স আবার অল্টারনেট হবে, মানে অল্টারনেট রিভার্স, মানে যাতে লাস্ট থেকে শুরু হবে ঠিক আছে, বাট হচ্ছে পারফেক্টলি যাতে একটু স্মুথ অ্যানিমেশন দেয়, অল্টারনেট রিভার্স। এখন দেই, লাস্ট থেকে শুরু হচ্ছে, আবার এখানে শেষে আবার শুরু হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে কি আমার অ্যানিমেশন। এখন আপনি কোনো জিনিস ঘুরাবেন, সরাই দিবেন, কোথায় রাখবেন, কোথায় মুভ করবেন, এগুলো সবগুলো আপনি ট্রান্সলেট দিয়ে বা রোটেট দিয়ে, স্কেল দিয়ে ইজিলি করতে পারবেন। এখন আমি ট্রান্সলেট না দিয়ে শুধু স্কেল দিয়ে দিই, তাতে সমস্যা নাই। আচ্ছা একটা এখানে আরেকটা জিনিস আমরা করতে পারতাম, এটা হচ্ছে ওই কোণে চলে, স্কেল দেখি স্কেল হয়ে এটা ওই কোণে চলে গেছে, জাস্ট রোটেট। ওকে, সো রোটেট যদি 3D চাই, 3D করার জন্য একটা অপশন আমি ভুলে গেছি। সো রোটেট 3D, রোটেট 3D সিএসএস। ওকে, তাহলে 3D ঘুরবে, ঠিক আছে। এই যে রোটেট জি মনে হয়। আচ্ছা এখানে রোটেট জি, ট্রান্সফর্ম রোটেট এক্স বা রোটেট ওয়াই। আচ্ছা রোটেট এক্স দিয়ে করতে পারি, তো আমরা বললাম রোটেট ওয়াই এক্স মানে হচ্ছে লেফট টু রাইট ঘুরবে, তো আমি বললাম এটা হচ্ছে 120 ডিগ্রি ঘুরে যাবে। সেটা মনে হয় পারফেক্টলি 50 ডিগ্রি দিচ্ছে, তাই না? আমি দেখি আমার এখানে কেমন কাজ করে, দেখছেন? বাট এটা এমন হচ্ছে কেন, তাই না? আসলে কেন এটা 120 ডিগ্রি ঘুরতেছে বারবার, ঘুরে ওইখান থেকে রিপিট করতেছে, এরকম 100 বা 90 ডিগ্রি দিলে কেমন হয় দেখি। বাট আমার ওয়াইতে ঘুরাই। So, আমি যদি কখনো ইমেজ ঘুরাতে চাই, আমরা এভাবে ঘুরাতে পারবো, রোটেট ওয়াই। দেখছেন তো সুন্দর করে এক জায়গায় ঘুরতেছে। এখন যদি এটা আমি আহ কি বলে এটাকে, অল্টারনেট রিভার্স না দিতাম, তাহলে কিন্তু এত সুন্দর ঘুরতো না। তাহলে দেখেন প্রত্যেকবার, দেখছেন এ হইতো। তো বুঝতে পারছি। সরি, অল্টারনেট দিলে ওই শুরু থেকে পারফেক্টলি স্মুথলি ঘুরবে। ওকে, মানে খুব কত সিম্পলি অ্যানিমেশন ইউজ করা যায়, দেখছেন? আচ্ছা এটা মাঝখানে নিয়ে নিই, তো আমি একটা কাজ করি বডিতে, বডিতে না আই গেস, আচ্ছা বডিতে দিতে পারি। বক্সটা হচ্ছে আমার কন্টেনারের মধ্যে, ঠিক আছে। তো কন্টেনার, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, হাইট হচ্ছে আমার আপাতত 100 VH, পুরো স্ক্রিন জুড়ে থাকবে। ওকে, একদম সুন্দর। তো এখন যদি সময় বাড়াই দিই, এটা 0.5 সেকেন্ডের জন্য ঘুরবে, তাহলে এভাবে ঘুরবে। এখন যদি আমি লিনিয়ার জায়গায় ইজ দিয়ে দিই, তাহলে এত সুন্দর ঘুরবে না। দেখেন, দেখছেন ডিফারেন্স বুঝতেছেন? একটু দ্রুতই থেমে যাচ্ছে, এরপর ইজ আউট আছে। এটা স্মল, মানে একটু আস্তে জোরে আসলে মিক্সার, ইজ ইন এন্ড আউট, এরকম বিভিন্ন টাইপের অ্যানিমেশন কি ফিল আছে। ওকে, বুঝতে পারছেন ঠিক কিভাবে কাজ করতেছে, সুন্দর। তো এটা গেল কি, যে আমরা যদি অ্যানিমেশন চাই, এই ট্রান্সফর্ম রোটেট দিয়ে নিজের মতো করে অনেক কিছুই করতে পারবো, সেটা ইমেজ হোক, কোনো বক্স হোক, সেটা যে কোনো কিছু হোক না কেন। ঠিক আছে, এখন ধরেন উপর থেকে নিচে একটা বক্স মুভ করবে, এখন আমি ধরেন এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি, হয়তো আপনারা মজাটা বেশি পাবেন। তো আমি একটা ইমেজ ইউজ করি, ইমেজ ধরেন হচ্ছে আনস্প্ল্যাশে চলে যাই, এই রিসোর্স সবগুলো আমি লিঙ্ক দিয়ে দিব, টেনশনে কিছু নেই। তো আমি আপাতত এটা নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এগুলো কি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও দেখাই দিব, ওটা টেনশন করতে হবে না। এখন পজিশন কাভার দিতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার,
তো ইমেজ যদি একটু বড় চাই 300 300। তো আমি স্মুথলি যদি চাই যে একটু একটু আসতে হবে, তাহলে হচ্ছে অল্টারনেট। আচ্ছা, ইজি না লিনিয়ার দিতে হবে যদি পারফেক্টলি চান। যদি স্মুথলি চান তাহলে অলওয়েজ লিনিয়ার ইউজ করবেন। ওকে, তাহলে দেখেন লিনিয়ার হবে। হ্যাঁ ক্লাস। এক সেকেন্ড একটু কম, একটু কমাই দিই, 0.6 সেকেন্ড ধরে। ওকে, এখন যদি শুধু তাই না, আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারবেন। বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার বা কোথায় কি হচ্ছে সেটাও বলে দিলেন। অথবা আমি যদি চাই এটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে, এটা কিভাবে সম্ভব? এটাও সম্ভব। আমার মতো একটা প্রপার্টি শিখছি, মানে ফ্রম টু আমরা চাইলে পার্সেন্টেজ দিয়ে ভাগ করতে পারি বিষয়গুলো। আচ্ছা, ওইখানে যাওয়ার আগে জাস্ট ক্লিয়ার করে দেন যে আমরা যতটুকু করছি সবাইকে বুঝতে পারছি যে অ্যানিমেশন কিভাবে কাজ করতেছে, বা প্রপার্টি গুলো ক্লিয়ার হইতে পারছি। সবাই চ্যাটে রেসপন্স করবেন কষ্ট করে, নাহলে আমি বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, এখন আমি যাচ্ছি যে এটা হয়তো বা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখানে চলে আসছে। দেখি এটা করতে পারি কিনা, আমি ট্রাই করে দেখতে পারি। তো চেঞ্জ পজিশন দিছিলাম, তো এইটাই ধরেন আমি আরেকটা অ্যানিমেশন বানাই ফেলি, কালার চেঞ্জ আরেকটা বানাই ফেলি। ওকে, @কি ফ্রেমস, এটার কাজ হচ্ছে মুভ। ঠিক আছে, মুভ করা। তো মুভের কাজ কি? 0%। 0%-এ কি হবে? এভাবে করে ভাগ, চাইলে 0 থেকে 1%-এ কি হবে, 3%-এ কি হবে, 10% গেলে কি হবে, এভাবে ভাগ করতে পারবো। তাই আমি বললাম 0%-এ যেটা হবে যে ট্রান্সলেট, অর্থাৎ ট্রান্সফর্ম, ট্রান্সলেট আমার 0-তে থাকবে, এক্স। ঠিক আছে, এরপর 10%, যদি একটা, আচ্ছা এখান থেকে এখানে যাবে 1%, আচ্ছা এটা ধরেন 30, 60, দেখি এটা ট্রাই করে দেখি। 0 থেকে 50 না 30%, 30%-এ ধরেন ট্রান্সফর্ম এক্স থেকে কত, 100 পিক্সেল গেল, 500 পিক্সেল গেল। ওইখান থেকে আবার নিচে নামলো, তাই না? তো ওইখান থেকে আবার 60-এ গিয়ে যেটা হইলো নিচে নামলো। ওকে, তাহলে ট্রান্সলেট ওয়াই দিয়ে দিই। ওয়াই হচ্ছে আমাদের 600 থেকে ধরুন হচ্ছে প্রায় 500 নিচে নামলো। 500 নিচে নামার পর আবার ট্রান্সলেট চলে যাবে। তো এখানে ধরেন হচ্ছে 60, 80%-এ গিয়ে, আমি নট শিওর কিভাবে হচ্ছে, র্যান্ডমলি ভ্যালু দিয়ে দিতেছি। ঠিক আছে, পরে টেস্ট করে বুঝতে হবে যে আসলে হচ্ছে কিনা বিষয়গুলো। ওকে, সো ট্রান্সফর্ম, ট্রান্সলেট এক্স, এটা ধরেন 0-তে চলে আসবে, আর 100% থেকে ওয়াই 0-তে চলে আসবে। ওকে, সো দেখি ট্রাই করে দেখি এটা হয় কিনা। ওকে, লেটস ট্রাই কেমনটা কাজ করে। সো আমি দিলাম মুভ, মুভ কাকে দিব, বডিকে দিব। আচ্ছা, তো আমি এটা বললাম হচ্ছে অ্যানিমেশন বডি। দ্রুত হয়ে, আচ্ছা এটা উল্টো হয়ে গেছে, কিছুদিন মিসিং করে গেছে, আমরা বাড়ানো বাড়াই দিই 5 সেকেন্ড। ও আমি তো ফ্লেক্স দিয়ে রাখছি, ফ্লেক্সটা একটু অফ করি। ইনফিনিট লিনিয়ার অল্টারনেট, অল্টারনেট রিভার্স দিয়ে দিই আমরা, দেখি কেমন কাজ করে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে ওই পার্সেন্টেজে গিয়ে কাজ করতেছে, আবার এখানে গিয়ে থেমে যাচ্ছে। সো এটা আবার ইনিশিয়াল স্টেজে যাচ্ছে, আমার মনে হয় এটা 0 না দিলেও চলতো। সো আমি যদি এখানে 0 না দিতাম, তাহলে এটা একটা সময় মানে ব্যাক যেহেতু আবারটার উল্টাটা হচ্ছে প্রত্যেকবার। ওকে, আচ্ছা, তো এটা একটা স্কেল মিস গেছে, আমি এখান থেকে 0 থেকে আগে ট্রান্সলেট এক্স। আচ্ছা এটা দেখি, রিভার্সন অফ করে অল্টার জাস্ট হচ্ছে অল্টারনেট থাকবে। আর অল্টারনেট যদি না দিই তাহলে এটা চলতেই থাকবে, দেখি। ওকে,
আচ্ছা, তাহলে অল্টারনেট না দিলে এটা ওইখান থেকে মুভ করতে পারবো। তো এরকম করে অনেক কিছু করা যায়। এখানে আমি একটা জিনিস মিসিং করছি, এখানে জিরো থেকে এখানে গেলো। আচ্ছা, ডিরেক্ট হচ্ছে কি এক্স ডিরেক্ট 500 আচ্ছা ওয়াই 500 ডিরেক্ট নেমে আসছে। তো এখানে আরেকটা ভ্যালু দিতে হবে, 600 থেকে নামতে হবে। ওকে, এই তো এখন হয়ে গেছে। Okay? আবার এখান থেকে আবার এটা জিরোতে আসছে, তাই না? আবার ওয়াই 500 থাকবে এখানে। ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে। হয়তো ওইগুলো ওভারফ্লো হচ্ছে, এটা আমরা জাস্ট ওই সাইজের কারণে জাস্ট বোঝানোর ট্রাই করছি যে আমরা যদি চাই হ্যাঁ এইভাবে স্মুথ একটা অ্যানিমেশন দিতে পারি। ওকে, তো এখন সাইজ ছোট করলে বা স্কেল আমরা কমাইলে, স্ক্রিন সাইজ জিরো করি, তাহলে পারফেক্টলি কাজ করবে। ওকে, আচ্ছা, তো এরকম অনেক কিছুই করা যায়। তো শুধু আমি যদি এভাবে কালার দিতে পারি, যেমন হচ্ছে এখানে 0% থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে, 40% থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। 60% থাকবে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ভিজিসি গ্রিন। আহ এরপর ধরুন হচ্ছে 90%-এ গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। আর 100%-এ গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়ামেরিন। ঠিক আছে, এখন যদি কালার চেঞ্জ দিয়ে দিই মুভের জায়গায়, আচ্ছা এটা হচ্ছে বডিতে দিই আমরা, বডিতে ব্ল্যাক হবে না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এটা চলতে থাকবে কারণ এটা ইনফিনিট দেওয়া আছে। আচ্ছা, ইনফিনিট 5 বার দেওয়া আছে, সরি। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি আমাদের অ্যানিমেশনের, যে আমরা অনেক কিছু চাইলে নিজের মতো করে, আমার উপর ডিপেন্ড করে আমি কি বানিয়ে যাচ্ছি, জাস্ট একটু ব্রেনটা খাটায় কাজটা করতে হবে আর কি। ওকে, এখন 5 বার পর অ্যানিমেশনটা অফ হয়ে গেছে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কোনো কালারই নাই। যদি আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়ে দিই, ঠিক আছে, এটা অফ করে দিই, কিছুই নেই। ওকে, ট্রান্সফার মানে কি? খালি। আচ্ছা, ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো এখন আমরা যদি দেখি যে ভাই প্রপার্টি গুলো কোত্থেকে নিতে পারবো। আচ্ছা, পার্সেন্টেজ দিলেন হচ্ছে আমরা মানে কোন পোর্শনে কি হবে। 0% রেড কালার হবে, 40% ব্লু কালার হবে। দেখেন 40 ব্লু হচ্ছে, দেখছেন, এরপর গ্রিন, এরপর একটু সময় যেন পিঙ্ক থাকবে, একটু এরপর অ্যাকোয়ামেরিন। মানে কে কতক্ষণ সময় ধরে থাকবে আর কি, এটা নির্ধারণ করা, বা কোন পার্সেন্ট বা কোন স্টেজে গেলে কেমন থাকবে, এমন আর কি বিষয়টা। ঠিক আছে, যে আমি 0 থেকে এত পার্সেন্টে গেলে এটা জাস্ট নিজের মতো করে দিবেন। যখন দেখেন রেটটা কিন্তু বেশি সময় ধরে থাকতেছে, দেখেন রেটটা অনেকক্ষণ ধরে থাকবে, দেখছেন। এরপর ব্লু, এরপর গ্রিনটা হালকা করে দেখা যাচ্ছে, এরপর পিঙ্কটা সাথে সাথে অ্যাকোয়ামেরিন হয়ে যাচ্ছে, দেখছেন। এই আর কি। তো পার্সেন্টেজ আপনি নিজেও দিতে পারবেন যে কখন কি থাকবে। আমি জাস্ট নিজে র্যান্ডম দিয়ে দিলাম। আমি যদি বলি হ্যাঁ 30% এটা থাকবে, 60% এটা, 70 40 বা 50 এটা থাকবে, 70 এটা থাকবে, 100 এটা হবে, দেখেন। তাহলে মোটামুটি সবগুলো সিমিলার স্পিডে আগাবে, দেখেন। তো যত পার্সেন্টেজ দিচ্ছেন তত টাইমটা বেশি পাবে আর কি। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের সিএসএস অ্যানিমেশনস। তো আমরা এইভাবে চাইলে এগুলাকে ইউজ করতে পারি। এখন সব যে নিজে বানাইতে হবে বিষয়টা এমন না, অনেক লাইব্রেরি আছে, অনেকগুলা ওয়েবসাইট রেডি আছে, রেডিমেড কাজ দিয়ে দেয়। বাট তো আমাদের বেসিক্সটা বুঝতে হবে যে কিভাবে কাজ করে। যদি এটাই না বুঝে আমরা কিভাবে বানাবো বা ইউজ করবো। ওকে, আচ্ছা, যদি এখন অ্যানিমেশনে কারো কোনো কনফিউশন তো অ্যাড করতে পারেন। তো কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, তো আমাকে একটু সময় দেন, আমি সো দেখেন অ্যানিমিস্টা, ঠিক আছে, এটা উচ্চারণ হবে, যাই হোক। সো এই যে ওয়েবসাইট আছে, আমি স্টার্টে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অনেক জোর জোর জিনিস আছে। যেমন আপনার কি লাগবে, অ্যাটেনশন অ্যানিমেশন লাগবে, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন লাগবে, যেমন হচ্ছে কি ব্রাউন্স, কি এটা কেন ব্রাউন্স এটাকে বলে বেসিক্যালি। এরপর কালার চেঞ্জ, এরপর যদি দেখেন বিভিন্ন টাইপের কি অনেক ধরনের কি অ্যানিমেশন হচ্ছে না। শুধু তাই না, টেক্সট অ্যানিমেশন আছে, দেখেন এগুলা কিভাবে করবে।
তো মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে জিনিসগুলো নিয়ে নিবো, দ্যাটস ইট, আর কিছু বাট আমাদের বুঝতে হবে জিনিসগুলো কিভাবে কাজ করে, যে আমরা বুঝে নিচ্ছি অলরেডি। সো পরে আমরা টেস্ট করে দেখি। সো ধরেন আমি বেসিক্সটা দিয়ে শুরু করি। স্কেল ডাউন, রোটেট হচ্ছে, ঠিক আছে, রোটেট বটম, রোটেট এভাবে, এইভাবে কিছু একটা হচ্ছে। বা আমি যদি রোটেট সেন্টার থেকে করি, যেটা আমি নিব, তো এটা নেওয়ার জন্য অপশন দেখি, যে অপশন এখানে বলে দিচ্ছি কি নিব। আর হচ্ছে অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট টাইপ, দেখি এখানে বাটনও আছে মনে হয়, বাটন আছে, ইমেজ আছে, বুঝছ না, সার্কেল আছে, সার্কেল বুঝেও যাবে না, বক্স লাইট। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো আমি ইমেজটা ধরে নিব, ভালো কথা। এরপর ডিউরেশন বললাম হচ্ছে এটা 1 সেকেন্ড ধরে হবে, এগুলো তো বুঝছি তাই না, এখন এতক্ষণ পড়ালেখা করছি এগুলো নিয়ে। ইজ, এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখছেন, এগুলো ইজিং আর কি, যে কত সময় ধরে হবে আর কি, বা এই যে ইফেক্টটা চলতেছে এটা কত কেমনে হবে, কিভাবে চলবে, দেখছেন, একটু আগে পিছিয়ে করে এরপর হচ্ছে, দেখছেন, অনেকগুলো আছে, নিজের মতো করে বাসা বেছে নিতে পারে। স্টেপ আছে আবার, দরকার ডিলে দিব কিনা, ইটারেশন কাউন্ট চলতে থাকবে, চলা দরকার নাই। ডিরেকশন রিভার্স শিখছি না মাত্র, ডিরেকশন। আচ্ছা, ফিল মোড ব্যাকওয়ার্ডস, যেখানে ছোট সেখানে শুরু হবে শেষ হবে, এইভাবে আর কি, ব্যাকওয়ার্ডস ফরওয়ার্ডস। ওকে, নাম দিয়ে দিলাম, আপনার সমস্যা নেই আবার। সো এই দেওয়ার পর আমি এটা ইউজ করার অপশনটা আমি দেখি, এখানে আমার অফিসে কোড আছে, এখানে ক্লিক করি। ক্লিক করলে বলছে এটা হচ্ছে মিনিফাই অবস্থায় আছে, মিনিফাই মানে হচ্ছে আমরা পরে শিখবো, মানে কোড গুলোকে স্পেস রিমুভ করে দিবে। আর এটা হচ্ছে কপি ক্লাস, কিভাবে কাজ করবে, কিছুই করতে হবে না, যে দেখছেন কি আর কিছুই না, জাস্ট কি ফ্রেম বানাই দিচ্ছে, যেটা আমরা একটু মাত্র শিখলাম। আচ্ছা, তো আমি বললাম কপি কি, কপি ক্লাস, ক্লাসটা কি বলছে, এই যে রোটেট সেন্টার, এই ক্লাসটা বসাইতে বলছে। ক্লাসটা আমরা, ক্লাসের ডিজাইনটা আমরা এখানে বসাই দিলাম, বসাইছি, বসাইছি। এরপর কি ওই ডিজাইন মানে কি ফ্রেমটা আলাদা করে নিতে হবে, এখান থেকে নিলাম, নিছি, ডান। আচ্ছা, কি ফ্রেম আসছে, এখান থেকে অনেকগুলা এক্সট্রা কমেন্ট আসছে, তো দরকার নাই, রিমুভ করে দিলাম। নাম হচ্ছে রোটেট সেন্টার, সব বসে গেছে, এই তো। তো এই জিনিসটা কি করতে হবে, এই ক্লাসটা খালি বসাই দিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এই কাজ করে কিনা, সেটা আমি বক্সে বসাই দিলাম। তো বক্সের জায়গায় এটা এবার বসাই দিলাম, রোটেট সেন্টার। সো লেটস ট্রাই। আচ্ছা, এটা কি কাজ করতেছে, রোটেট সেন্টার 2 বার হয়ে গেছে। আচ্ছা, একটু দাঁড়ান, আমরা এখান থেকে আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো রিমুভ করি, একটু কনফিউজিং তৈরি, মানে কনফিউশন তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা অ্যানিমেশনটা রোটেট সেন্টার বক্সকে দিতে হবে, এটা আমরা ভুল করছি। একটু দেখি, তারা কি ভুল করছি দেখিনি, আমি বডি থেকে একটু রিমুভ করে দিলাম। আমরা যা করছি এগুলো একটু ক্লিন করে দিলাম, ঠিক আছে, এগুলো ক্লিন। হ্যাঁ, তো এখন গিয়ে কাজ করতেছে, আবার রিলোড দেই, কাজ করতেছে। আচ্ছা, তার কি আছে, তো এগুলো আমরা হোভারও করতে পারি, যে হোভারে কাজ করবে, বুঝতে পারছেন, রোটেট স্কেল, ফ্লিপ, সুইং, ঠিক আছে। তো এখন আপনার কি দরকার, যে অ্যাটেনশন চলে থাকবে, অ্যাটেনশন শেক আছে, শেক যদি নিতে চান বাটনের মধ্যে, বা জেলো, ওয়েবল, বাউন্স, বাউন্সটা আমরা যদি নিতে চাই, এখানে আছে অলরেডি, এই যে কপি ক্লাস, ক্লাস হচ্ছে আমার নিচে বসে তবে, আর হচ্ছে কি ফ্রেম, বাউন্স হবে। এটা কতটা সহজ করে দিচ্ছি। সো বাউন্স স্টপ, এটা কি বলতে হবে, এটা ইউজ করতে হবে বাউন্স স্টপ, আচ্ছা বাউন্স স্টপ না, এই বাউন্স স্টপ এটা ইউজ করতে হবে। তো এখন যদি আমি ইউজ করি, বক্সের জায়গায় বাউন্স স্টপ দিলাম, সেভ, রিলোড দিই, এই যে, দেখছেন, ওকে, বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের কি অ্যানিমেশন গেল। তো আপনারা চাইলে যা লাগবে আপনাদের সব ইউজ করতে হবে, অনেক অপশন আছে। তো টেক্সটটা দেখে নিই, টেক্সটটা হচ্ছে কি করতে হবে দেখি। আচ্ছা, তো এখানে যদি টেক্সটটা দেখি, ওকে, ট্র্যাকিং আউট, ফোকাসিং, আচ্ছা এটা আমি ট্রাই করে দেখি, বা অনেকগুলো অপশন আছে, পপ আপ, পপ আছে, আমি আপাতত একটা দেখি, যে ফোকাসিং, ঠিক আছে, ফোকাসিং এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। আচ্ছা, তো এটা আমি একটা জায়গায় ইউজ করব, তো ধরেন আমার এখানে কন্টেনার ভিতরে লেখা আছে যে H2 10, এই লেখাটা কিছু একটা হবে, ওকে। সো আমরা এখানে এই ফ্রেমটা কপি করলাম, কোডগুলোর এই কমেন্ট ইউজ করে দিলাম। আর অবশ্যই
কপি ক্লাস করতে হবে, যে এটা ক্লাস কোন ক্লাসে কাজ করবে, তারপর এটাকে ধরে এখানে বসাই দিতে হবে। সো এখানে বসাই দেবো ক্লাস, এই কাজ করে কিনা, রিলোড, এই যে হয়েছে। কত ইজিলি অ্যানিমেশন করে ফেলতে পারতেছি টেনশন ছাড়া। সো জাস্ট আমরা বেসিক্সটা বুঝে থেকে পারতেছি। এখন যদি কাস্টমাইজ করতে আমরা কিন্তু পুরোই বুঝতেছি করতে কি করতে হবে। ওকে, আচ্ছা, এগুলো ফিল্টার আর কিছু না, এটা সিএসএস ফিল্টার ব্লার করে দিয়েছে 12 পিক্সেল করে। ওকে, সো এখানে আপনার যা লাগবে আপনি চাইলে ইউজ করতে পারবেন, এক্সিটস, এন্ট্রান্স, বেসিক্স যা আছে, যেটা লাগবে যেভাবে লাগবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, সবাই কি বুঝতে পারছি যে ওয়েবসাইটে আমরা কিভাবে ইউজ করব অ্যানিমেশনের জন্য? শুধু যদি চান যে কোনো টাইপের অ্যানিমেশন ইউজ করতে, তখন আপনি ইউজ করতে পারেন। ওকে, কারো কোনো কনফিউশন? ওকে, তো এটা চাইলে আপনারা পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন গেল হচ্ছে আমাদের মোটামুটি অ্যানিমেশন আমরা কিভাবে ইউজ করব, এটা গেল হচ্ছে একটা বিষয়। তো আমরা আশা করি আর মানে কনফিউশন থাকবে না। লাস্ট ক্লাস আরটা দেখছিলাম, এটা হচ্ছে আমরা কি এওএস লাইব্রেরি, এটা কেন, এটা স্ক্রল করলে অ্যানিমেশন গুলো পারফেক্টলি কাজ করবে, তাই না? আচ্ছা, তো এটা আপনারা দেখছিলাম যে এটা দিয়ে আমরা ইজিলি অ্যানিমেশন গুলো ইউজ করতে পারি। এটা আমি ক্লাসে ইমপ্লিমেন্ট করে দেখাইছিলাম আর বলছিলাম আপনাদের প্রজেক্টে এটাকে ইমপ্লিমেন্ট করতে। ওকে, সেটা হচ্ছে আরেকটা ফ্যাক্টর। আচ্ছা, তো এইগুলো মিলে আপনারা এই দুইটা ওয়েবসাইট মিলে আপনারা যেখান থেকে ইচ্ছা অ্যানিমেশন, যে কোনো টাইপের অ্যানিমেশন আপনার ওয়েবসাইট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ফিউচারে এটা আমরা এখান থেকে অনেক কিছু ইউজ করবো। তো আমি আগে থেকে দেখাই দিলাম যে হ্যাঁ, এত আসলে সবকিছু মুখস্থের কিছু না, অনেক রিসোর্স আছে, বেসিক্স বুঝতে আপনি যে কোনো রিসোর্স ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? এগুলা জাস্ট নিজে ধরে ট্রাই করবেন, সবগুলা ধরে ধরে ট্রাই করবেন, কি একটু নিজের ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভিটি দেওয়ার ট্রাই করবেন, একটু ক্রিয়েটিভ হওয়ার ট্রাই করবেন, বেসিক্যালি ক্রিয়েটিভ থিঙ্কার হওয়ার ট্রাই করবেন, যেগুলো আমি কিভাবে নিজের প্রজেক্ট ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, আর সামনে জাভা স্ক্রিপ্ট শিখলে আরো অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, গেল। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি কি ফ্রেম, অ্যানিমেশন, ট্রানজিশন কিভাবে কাজ করতেছে। আর হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে এওএস চাই, এওএস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, স্ক্রলিং এ অ্যানিমেশন কাজ করবে। গেল। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসি আমাদের নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, নেক্সট টপিকটা কি হওয়া উচিত এটা একটু দেখে নেই। আচ্ছা, তো আমরা এখন সিএসএস এর আরো অনেকগুলো প্রপার্টি আছে, যেমন হচ্ছে আমরা অপাসিটি এগুলো দেখে ফেলছি, ওয়েবসাইট, ওকে, সব লেআউট কভার করে ফেলছি। আচ্ছা, ইউনিটস গুলো আমরা কভার করি নাই। ঠিক আছে, আর সিএসএস ভ্যারিয়েবল বা একটা রেসপন্সিভ লেআউট যখন তৈরি করতে হয় বা একটা প্রজেক্ট যখন তৈরি করতে হয়, সবার আগে কি কি করা উচিত, ওই গুড প্র্যাকটিস গুলো আমরা দেখি নাই। ঠিক আছে, তো ওইটা আমরা এখন শিখবো। তো আমি একটা নতুন ফাইল বানাই ফেলি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, আচ্ছা, তো সবাই খেয়াল করে দেখেন, এখন আমরা ট্রাই করব হচ্ছে কি একটা পারফেক্ট লেআউট যদি আমরা প্রজেক্ট স্টার্ট করি এইচটিএমএল সিএসএস দিয়ে, ওইখানে অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, আমরা খালি পিক্সেলটা শিখছি, এর বাইরে আমরা একটা জিনিসও শিখি নাই। আচ্ছা, তো অনেকগুলো সিএসএস ইউনিট আছে, তো এগুলো তো আমি নিজে বানাই না, এগুলো সবকিছু এখানেই আছে, যা শিখে সবকিছু এখানেই আছে। তো এখান থেকে একটা বিষয় আছে সিএসএস ইউনিট নামে কিছু একটা, ঠিক আছে, যে ফন্ট সাইজ এত পিক্সেল আমরা ইউজ করতেছি, তাই না? এখানে সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পিক্সেল আমরা ইউজ করতেছি, পিটি, পিসি, পিক্যাস, পয়েন্টস, ইএম, রেম, ইএক্স, কত কিছু আছে। তো আমরা সব কি ইউজ করব? না, সব তো আমরা ইউজ করব না, বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করতে পারি, বাট আমরা জানতে হবে এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে একমাত্র তখনই বুঝতে হবে যখন আমরা ইউজ করবো। তো আমি এটাকে ওপেন করলাম, আমি একটা প্রজেক্ট, ধরেন আমি ইনিশিয়ালাইজ করি যে আমি একটা
প্রজেক্ট বানাবো। ওকে, এটা যে কোনো কিছু হইতে পারে, আমি একটা সিম্পল প্রজেক্ট রেডি করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, তো আমরা এইখানে যেটা করতে পারি, ধরেন একটা কার্ড ডিজাইন করতে পারি, ঠিক আছে? একটা কার্ড, ব্লগের কার্ড ডিজাইন করতে পারি। তো আমি একটা নিলাম হচ্ছে সেকশন, ঠিক আছে? আচ্ছা, সেকশন এখানে হেডারও থাকতে পারে, একটা হেডার থাকলো জাস্ট বোঝানোর জন্য। আর সেকশন গুলো আমরা জানি যে মেইন ট্যাবের মধ্যে আমরা সাধারণত সারা জীবন পড়ে আসছি। আচ্ছা, ওইটাই গুড প্র্যাকটিসটাই করি, প্রত্যেক সেকশন থাকবে একটা ফুটার থাকবে। ওকে, আচ্ছা, ভালো কথা। তো এই হেডারের মধ্যে বেশি কিছু বিশেষ কিছু নাই, জাস্ট একটা লোগো থাকবে। ওকে, আচ্ছা, এই লোগোর মধ্যে কি আছে? লোগোর মধ্যে ধরেন হচ্ছে একটা সিম্পল টেক্সট আছে যে আহ, কি দেওয়া আছে, যে ব্লক কার্ড। ওকে, এমন কিছু একটা আছে লোগো। এটা আমরা হয়তো বা একটা H2 দিয়ে করে ফেললাম ব্লক কার্ড, ঠিক আছে? যে ডিভ হেডার, সেকশনের মধ্যে আমার একটা ডিভ আছে, আর ডিভ এর মধ্যে হচ্ছে একটা ধরেন একটা কার্ড বানাবো। তারপরে তো কার্ড, এই কার্ডের মধ্যে একটা ইমেজ আছে, যেটা আমি ক্লাস নাম দিয়ে দিই কার্ড ইমেজ। ওকে, আর আরেকটা ডিভ আছে, ডিভের জিনিসটা হচ্ছে কি, হচ্ছে একটা কাজ করি ডিভের মধ্যে নিয়ে ক্লাসটা দিলাম যে কার্ড ইমেজ, যেটা হচ্ছে এটার মধ্যে পাঠাই দিই। আচ্ছা, ঠিক আছে, একটা কার্ড আছে, কার্ডের ইমেজ আছে, কার্ডের মধ্যে কন্টেন্ট আছে, তো ক্লাস নাম যে কার্ড কন্টেন্ট। ওকে, এই কার্ডের মধ্যে এখানে একটা H2 আছে, লরেম 10, একটা প্যারাগ্রাফ আছে, লরেম 20, একটা বাটন আছে। ওকে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হ্যাশট্যাগ লার্ন, আচ্ছা রিড মোড। ওকে, আচ্ছা, ভালো কথা। ফুটারে আমি আপাতত একটা পি ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, অল রাইটস রিজার্ভ বাই অমুক, ঠিক আছে? বা আচ্ছা, বায়ো বায়ো ব্লক কার্ড। ওকে, সেটা নাম দিয়ে দিলাম। ভালো কথা। তো আমরা কি একটা স্ট্রাকচার তৈরি করছি, তো আমি একটু কমেন্ট করে ফেলি যে যদি গুড প্র্যাকটিস তো আমি এভাবে লিখতাম, তাই না? হেডার সেকশন বা হেডার, তো দ্বিতীয় ভাবে করা হয় যে স্টার্ট হেডার বা হেডার স্টার্ট। ওকে, এভাবে করা। ওকে, এরপর হচ্ছে হেডার শেষ হচ্ছে কোথায়, এখানে হেডার এন্ড। ওকে, বুঝতে পারছি। তো এখানে ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার ব্লক কার্ড সেকশন, তাই না? তো ব্লক কার্ড সেকশন স্টার্ট, কপি করে এটা হচ্ছে এন্ড। তারপর হচ্ছে কি ফুটার স্টার্ট ও কপি করে ফেলে ফুটার এন্ড গেল। তো এটা কি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, আমার লেআউট রেডি করি। ভালো কথা। তো এখন আমি চাচ্ছি এটার মধ্যে স্টাইল ইমপ্লিমেন্ট করতে। তো স্টাইল দেওয়ার জন্য আমি বলছিলাম কি একটা আলাদা ফাইল করে ফেলেন, স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো আমি যদি ফন্ট চাই, তো আমরা গুগল ফন্ট নিয়ে আসি, তো ফন্টস ডট গুগল ডট কম। তারপর তো এখানে কোনটা আছে দেখি, এটা কেমন, এগুলো নেওয়া গেল। আচ্ছা, আসছে এটা থেকে। আচ্ছা, ওপেন আছে, এটা নিয়ে ওপেন সেন্স নিয়ে নিই। গেট ফন্ট, গেট এমবেড কোড, ইম্পোর্ট লিঙ্ক কপি করলাম, জাস্ট সিএসএস ইউজ করবো দেখে, ডান। আর এখানে কি আছে, 300 থেকে 870 আসছে, মানে সবগুলো চলে আসছে, কোনো সমস্যা নেই। তো এখন বডির মধ্যে আমি ফন্টে ফন্ট ফ্যামিলি, এগুলো কপি সিএসএস দেখতে পাচ্ছি। Okay, বসাই দিলাম, ডান। কানেক্ট করাই দিই, যা করছি। তো এটা তো লিঙ্ক করাই ফেলি, লিঙ্ক স্টাইল ডট সিএসএস। ওকে, এখন যদি দেখি ফন্ট চেঞ্জ হয়ে গেছে, তার বাদ থেকে সবকিছু কাজ করতেছে। তো আমি ট্যাবটা অফ করে দিই, এই জন্য হবে। এখন আসি,
সবকিছু ঠিকঠাক, ইমেজ তোমরা দেই না, একটা ইমেজ দিয়ে ফেলি চলেন। ইমেজ তো আনস্প্লাশ থেকে নিয়ে নিই, এটাই নিয়ে নিই, ঠিক আছে। কপি ইমেজ অ্যাড্রেস, অল ট্যাগ দেওয়া তো জরুরি। সি, সি লিখে ফেললাম, যদি 4-5 লাইন লেখা উচিত, মানে সরি 4-5 ওয়ার্ড লেখা উচিত, যাই হোক আমি এভাবে দিয়ে দিলাম আপাতত। এখন আমার কাজ হচ্ছে কি, চেঞ্জ করা বিষয়গুলোকে। আচ্ছা, এটা আমি হয়তো বা, হ্যাঁ, লেআউট স্ট্রাকচার রেডি করতে পারি, যেটা অনেকে পারি। বাট যেটা আমাদের ইস্যু আছে সেটা হচ্ছে সিএসএস টা আমরা কিভাবে পারফেক্টলি লিখব। প্রথমে হচ্ছে আমরা যেটা করি, যে ইউনিভার্সাল সিলেক্টর, যতগুলার মার্জিন প্যাডিং আছে সব জিরো, ঠিক আছে, প্যাডিং জিরো। বক্স সাইজিং যদি লাগে বর্ডার বক্স, ওকে। আচ্ছা, তাহলে ওই যে বললাম ইস্যু, প্যাডিং ইস্যুস গুলো আর হবে না, বের হয়ে যাবে না। যতগুলো ইমেজ আছে সব ম্যাক্স উইথ 100%, তাহলে অলওয়েজ রেসপন্স। এখন যদি আমি ছোট করি, দেখছেন স্ক্রলিং চলে আসছে যে, এই তো। কি করতে হবে, যতগুলো ইমেজ আছে সবগুলো ম্যাক্স উইথ 100%, তাহলে ইমেজ অলওয়েজ ওই ফিট হয়ে যায় বক্সের মধ্যে, দেখেন রেসপন্সিভ হয়ে গেছে অলরেডি অ্যাড করে গেল। এরপর আমার যে কাজটা, এখন আসি যে কালার, ফন্ট সাইজ, এইগুলো নিয়ে আমরা এখন পড়ালেখা করবো। ওকে, সো প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেকগুলা ওয়ে আছে ফন্ট ডিফাইন করা। আচ্ছা, তো আমরা আপাতত শিখছি কি, H2 দিয়ে ধরেন শিখলাম যে ফন্ট সাইজ 20 পিক্সেল বা 2 পিক্সেল দেখা যাচ্ছে না, 20 দিলে দেখা যাচ্ছে, 40 দিলে, সরি 40 দিলে অনেক বড় দেখা যায়, 40 একটু দেখা যাচ্ছে। পিক্সেলে শিখছি। আচ্ছা, পিক্সেল থেকে আরো অনেকগুলা রেসপন্সিভের জন্য অনেকগুলো ইউনিট আছে, যেমন ইএম, রেম। আচ্ছা, রেম আর হচ্ছে কি ইএম, ঠিক আছে। তো এগুলো অলরেডি এখানে আছে, রিলেটিভ টু প্যারেন্ট একটা আছে, রিলেটিভ টু একদম টপ অর্ডার, ঠিক আছে। তো এর অনেকগুলো অপশন আছে। ভিউ পয়েন্ট, এখান থেকে নামগুলো দেখে নিই একটু, এখানে লেখাই আছে। আচ্ছা, এটার ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ টু রুট এলিমেন্ট, ঠিক আছে, রেম, রুট বুঝাচ্ছি। আরেকটা কি, ইএম, রিলেটিভ টু ফন্ট প্যারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইএম হচ্ছে প্যারেন্ট, যেটা ওইখান থেকে ডেটা নিবে, মানে ফন্ট সাইজটা নিবে। রেম হচ্ছে রুট থেকে নিবে। এটার মানে কি, কিছুই মানে বুঝি নাই কিন্তু, তাই না? আচ্ছা, তো এটা আমি বুঝাই দিই। তো আমি যদি এখন ইউজ করি যে ফন্ট সাইজ 1 রেম, তাহলে দেখেন সাইজ কিন্তু পেয়েছে, এটাও পাইছে, এটাও পাইছে। তো 1 রেম সমান সমান কত, 1 রেম সমান সমান বাই ডিফল্ট কত জানেন, 16 পিক্সেল, ঠিক আছে। 2 রেম কত, আর একটু বেশি, তাই না, 32 পিক্সেল, 2 রেম। 3 রেম কত, আরো বেশি, তার মানে কি 16 × 3, তাহলে যত হয় তত, ওকে। তো 16 যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 48 হয়, তার মানে এটাকে 48 পিক্সেল। বুঝতে পারছেন যে বাই ডিফল্ট 1 রেম সমান সমান হচ্ছে কি 16 পিক্সেল, তো 3 রেম মানে কি 48 পিক্সেল। ক্লিয়ার? আচ্ছা, তো এখন ইস্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, যে সব সময় যদি আপনারা এভাবে কাউন্ট করেন, করতে পারেন, 16 পিক্সেল ধরে কাউন্ট করে নিজের মতো রেম সাইজ ইউজ করতে পারেন। এটাও মাথায় রাখতে হবে, রেম তাহলে কেন ইউজ করব বা কি দরকার। আচ্ছা, রেম আপাতত বুঝে যে আমার বডির মধ্যে ডিফল্ট ফন্ট সাইজ সেট করা হচ্ছে কি 16 পিক্সেল, যে 1 রেম সমান সমান কত, কত বলছি 16 পিক্সেল, ঠিক আছে। এটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি, ওকে। সো আমি যদি দেখি, তো এটা চেঞ্জ করার জন্য আমি রুটে গিয়ে বলতে হবে, রুট কি, আমরা একটা এলিমেন্ট বলছিলাম যে রুট, মানে একদম টপ লেভেল, টপ লেভেল বা রুট বলতে পারেন, বা এখান থেকে আপনারা বলতে পারেন এইচটিএমএল যে ট্যাগটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে রুট এলিমেন্ট। এখানে আপনি ফন্ট সাইজ বলে দিবেন। যদি আমি বলি যেটার ফন্ট সাইজ হচ্ছে 10 পিক্সেল, তাহলে কি হবে, তাহলে দেখেন বডির সবকিছু কিন্তু 10 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। বাট আমি যদি এখানে 15 পিক্সেল দিয়ে দিই, তাহলে কি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। যদি বলি এটা 30 পিক্সেল, তাহলে এগুলো, আমার কথা ভাই 30 বাড়াচ্ছি এখানে, তাহলে এগুলা কেন বড় হচ্ছে, মাথায় আসতে পারে না। সো আমি যদি এখানে যাই, ইন্সপেক্ট করি, এখানে যদি ক্লিক করি,
সো এই যে আমাদের H2 টা করতে গেছে কার্ড কন্টেন্ট থেকে, আমি বলছি রেম মানে কি একদম রুটে, মানে আমাদের HTML যদি ফন্ট সাইজ সেট করা থাকে তাহলে ওইখান থেকে ডিফল্ট ফন্ট সাইজটা সেট হয়ে যায়। বাট আরেকটু গুড প্র্যাকটিস আছে, আমি ক্লিয়ার করতেছি। দেখেন আমি এখানে চেঞ্জ করলে আমার কিন্তু বডিতে ইমপ্যাক্ট করতেছে, মানে ডিফল্ট সাইজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার যেমন হচ্ছে আমি যখন ওয়ান রেম ইউজ করি তাহলে কি হয়, দেখেন সবগুলো সেম সাইজ হয়ে গেছে। এটার মানে কি বুঝতে পারছেন? মানে হচ্ছে এইচটিএমএল এর ডিফল্ট যে ফন্ট সাইজ 16 ছিল এটা আমি চেঞ্জ করে কত করছি, 10 পিক্সেল বানাই দিছি। তার মানে এখন ওয়ান রেম সমান সমান 16 আর নাই, ওয়ান রেম সমান সমান কি 10 পিক্সেল। বুঝতে পারছি? তো আমি এখানে ক্লিক করি ফন্ট সাইজ দিয়ে, এই দেখেন পাইছি 10 পিক্সেল। তার মানে আমার ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে 10। আমি রেম দিছি বাট এখানে পিক্সেলে দেখাচ্ছে। আচ্ছা, তা আমি যদি 30 দেই, ঠিক আছে, মানে ডিফল্ট ফন্ট সাইজ 30 আর রেম দিলাম হচ্ছে কত 2, তাই না? তাহলে এটা কত হইলো, কাউন্ট করি, এটা এখন 60 পিক্সেল হয়ে গেছে। ওয়ান রেম সমান সমান 30 পিক্সেল, তো টু রেম কত, 60 পিক্সেল, 60 হয়েছে, 60 হয়ে গেছে। তার মানে আমি রুট থেকে একদম টপ নচ ফন্ট সাইজ সেট করতে বা চেঞ্জ করতে পারতেছি। তাহলে বলতে ভাই তাহলে পিক্সেল দিলাম না কেন? আচ্ছা আমি ধরেন প্যারাগ্রাফে দিলাম হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, এখন এখানে চেঞ্জ করে দিলাম হচ্ছে 10 পিক্সেল। আমার তো এই দুইটা চেঞ্জ হয়েছে, এটা কোনো ইম্প্যাক্ট করছে প্যারাগ্রাফের উপরে? প্যারাগ্রাফের উপরে ইম্প্যাক্ট করে নাই। কিন্তু এখানে চেঞ্জ করার কারণে মানে ওয়ান রেম সমান সমান 10 পিক্সেল হয়ে গেছে, যার কারণে এখানে 20 পিক্সেল পাইছে। কিন্তু প্যারাগ্রাফও কিন্তু 20 পিক্সেল সেট করে রাখছে। আচ্ছা আমি আরেকটা চেঞ্জ করি, চলো ধরেন ওয়ান রেম সমান সমান দিলাম হচ্ছে 4 পিক্সেল। দেখেন এইগুলা চেঞ্জ হয়েছে, বাট আমার এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা 20 পিক্সেলে কিন্তু আছে। কিভাবে বুঝবো? এটা হোয়াট ফন্ট এক্সটেনশন আছে, ক্লিক করি, এই যে 20 পিক্সেল আছে। প্রবলেম বুঝতে পারছেন? মানে পিক্সেল হচ্ছে কি ফিক্সড করে দেওয়া, একদম পারফেক্টলি বলছে এটা 20 পিক্সেলের, জীবনে চেঞ্জ হবে না। কিন্তু রেম দিলে সুবিধাটা কি, আমি রুটে চেঞ্জ করলে আমার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যত জায়গায় আমরা রেম ইউজ করবো সব জায়গায় কি ভ্যালু ইম্প্যাক্ট করা শুরু করছে। এখন যদি আমি আরো কয়েকটা সেকশন অ্যাড করি, ধরেন আমি এখানে একটু আজারা 3-4টা সেকশন অ্যাড করে দিই। সো এখানে H3 ইউজ করলাম লরেম 20, এখানে ধরেন হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করলাম লরেম 40। ঠিক আছে, এই যে আরো একটা দেখেন H3 কিন্তু দেখাই যাচ্ছে না, লার্ন মোডটা দেখাই যাচ্ছে না। কারণ কি, ডিফল্ট ফন্ট সাইজ আমি সেট করেছি 4 পিক্সেল, যার কারণে ডিফল্ট ভাবে বডিতে শুরুতেই 4 পিক্সেল পাচ্ছে ডিফল্ট ভাবে। ওকে, তা আমি যদি বলি যে না 16 পিক্সেল ডিফল্ট, তাহলে এখন 16 ডিফল্টটা পাচ্ছে। H3 ওটাও সেম, কারণ আমি সবকিছু চেঞ্জ করে দিচ্ছি। আমি যখন বলি যে H3 হচ্ছে ডিফল্ট ভাবে কত ফন্ট সাইজ 10 পিক্সেল, তাহলে দেখেন আমি এখানে যতই চেঞ্জ করি না কেন ওইটা আর বড় হবে না। আচ্ছা এখানে মনে হয় আচ্ছা ফন্ট দিয়ে রাখছি বেসিক্যালি, ফন্ট সাইজ 10 পিক্সেল, এই দেখেন ওইটা কিন্তু বড় হচ্ছে না, এটাও এই প্যারাগ্রাফটা চেঞ্জ হচ্ছে না, বাট যেটা রেম সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন যদি আমি রেম বানাই দিই, এটাকে 10-এর জায়গায় 10 রেম দিয়ে দিই, তাহলে এটাকে চেঞ্জ হবে। দেখছেন? এখন যদি আমি বলি যে 10 রেম না, এটা ধরে হচ্ছে 4 রেম, বড় হইলো। যখনই আমি এখন বললাম ওয়ান রেম সমান সমান 10 পিক্সেল, তার মানে 4 রেম কি 40 পিক্সেল চেঞ্জ হচ্ছে। সো রেম ইউজ করলে সুবিধা হচ্ছে এই জায়গায় আমরা রুটে বলে দিচ্ছি যে ডিফল্ট সাইজ কত, এরপর যত জায়গায় রেম হবে সব জায়গায় ভ্যালু অটোমেটিক ওই রেম হিসাবে কাউন্ট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে 4 রেম মানে কি 40 পিক্সেল, এখন 40 পিক্সেল এখানে আছে, যে দেখি আছে কি না, তো 40 পিক্সেল। ওকে, সো রুটে যখন আমরা চেঞ্জ করতেছি মানে রুট থেকে ডিফল্ট সাইজ বলে দিচ্ছি, সবাই ওটা পাচ্ছে। এরপর আমরা সবাইকে নিজস্ব একটা সাইজ দিয়ে দিচ্ছি। কিন্তু পিক্সেল দিয়ে সমস্যা হচ্ছে কি, পিক্সেল দিলে তো ফিক্স বসে গেল, রুটে যত চেঞ্জ করে লাভ নাই, ঘুরে ফিরে ওটাই থাকতেছে। বাট যখন রেম ইউজ করবো রুট থেকে নিয়ে তখন ওগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে এক জায়গায় চেঞ্জ করে সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, সুবিধা হচ্ছে এক জায়গা দিয়ে। সবাইকে বুঝতে পারতেছি যে এটা কিভাবে কাজ করতেছে ফন্ট সাইজ? হ্যাঁ ভ্যারিয়েবল আমি আসতেছি, ক্লিয়ার যে কেন রেম ইউজ করব? যদি কারো কোনো কনফিউশন থাকে যে আমি কেন রেম ইউজ করবো, তাহলে এখন আক্স করতে পারেন। আচ্ছা, তো আমরা বুঝে গেলাম যে পিক্সেল দিয়ে একটা হার্ড কোড বসে যায়, চেঞ্জ হয় না, বাট রেমটা আমার ওই রুটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে।
তাই না? আচ্ছা, তো আমরা রেম ইউজ করে একদিক দিয়ে সুবিধা আছে আমার, রেসপন্সিভিটি প্রবলেম হইলো না। দেখেন এই যে আমি চেঞ্জ করি, ওই একই মতোই তো, একই তো রইলো, তাই না? ইম্প্যাক্টটা তখনই পড়বে যদি আমি এখানে গিয়ে চালাকিটা করি, যে মিডিয়াতে গিয়ে বললাম যখন আমার ম্যাক্স সুইট, দেখেন আমি এক কোডে কিন্তু রেসপন্সিভ করতে পারি, যে বললাম 600 পিক্সেল উপরে যাওয়ার পরে কি হবে, যে এইচটিএমএল এর ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যাবে, বলে যাবো আগে ছিল 10 পিক্সেল, এখন হইব 8 পিক্সেল। তাহলে এখন যদি আমি 600-তে যাই, অটো কিন্তু ছোট হয়ে গেছে না? আটু এক্সাম, ছোট এক্সাম্পল দিই, এখানে 4 রেম দিছিলাম, তো এখানে আমি 2 রেম দিলাম, 20 পিক্সেল। আচ্ছা 2 রেম না, 3 রেম দিলাম। আচ্ছা 3 রেম মানে কি আপাতত, একটু 600-র উপরে গেলে মনে হয় বড় দেখবো, এই যে এখন বড় দেখাচ্ছে। 600 বা 500 দিয়ে দিই আপাতত, 500। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, যে ব্যাকগ্রাউন্ড আপাতত হচ্ছে এক গ্রে দিয়ে দিই, যে বুঝতে পারি যে হ্যাঁ আমি আসছি। এখন আমি 500-তে আসি নাই, বাই ডিফল্ট হচ্ছে 10 পিক্সেল, ধর বাই ডিফল্ট 16 পিক্সেলই আছে, 1 রেম সমান সমান 16 পিক্সেল, বাই ডিফল্ট এটা আছে। আমি বললাম মিডিয়া 500-তে আসার পরে ফন্ট সাইজ হয়ে যাবে 8 পিক্সেল, তখন 3 রেম সমান সমান কত, ওইটা কিন্তু এখন তোমার 16 করে কাউন্ট করতেছে না, তার মানে এখন কমে যাবে। সেই কাজ করে কিনা, ছোট করব, এই দেখেন, দেখছেন আমার কিন্তু এক কোডে সব ফন্ট রেসপন্সিভ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি এটা কতটা পাওয়ারফুল? আমি এক জায়গায় খালি চেঞ্জ করছি, সব জায়গায় কিন্তু অটোমেটিক ওই সাইজ ধরে কাউন্ট করে ভ্যালু বসে গেছে। কারণ কি, এখন ডিফল্ট সাইজ 8 পিক্সেল, তার মানে এখন 3 রেম সমস্যা 8 পিক্সেল পাচ্ছে, তাই না? আচ্ছা 3 আর 24, যেমন 24 পিক্সেল করে পাচ্ছে এটা। আর এটা এখন ফন্টকে আমি এটাকে রেসপন্সিভ করে ফেলি, এটা ওইটা হচ্ছে ধরেন 1 রেম, তাই এটা আরো ছোট হয়ে গেল, আমি এটা বললাম এটা হচ্ছে 1.5 রেম, তো একটু বড় হয়ে গেল। এখন যদি আমি বড় করি, একটু বড় হয়ে, ছোট করি, ছোট হয়ে গেল। এক করে পুরো সব ফন্ট রেসপন্সিভ। ওকে, মানে অর্ধেক করে দিলাম আর কি, বুঝতে পারছি কতটা পাওয়ারফুল। এটা হচ্ছে রেম। তাহলে ভাই ইএম কি? আচ্ছা ইএমটা আমি ইউজ করব কিনা আমি জানি না, না আমি প্রিফার করি না ইউজ করা, আপনারা ইউজ করতে পারেন, অনেকে করে আর কি। ইএমটা আমি বুঝাই দিই ছোট্ট করে, চাইলে ইউজ করতে পারেন। ইএম হচ্ছে, রেম যেমন রুট থেকে কাজ করে, মানে এইচটিএমএল যে ডিফেন্স সেটা কাজ করছে, ইএম তার উল্টাটা কাজ করে। মানে হচ্ছে যদি আমার প্যারেন্টে, যেমন আমার প্যারেন্টকে কার্ড কন্টেন্ট, যদি কার্ড কন্টেন্টে বলা থাকে কোনো স্টাইল, সেটা পাবে। ফর এক্সাম্পল, ধরো আমি বলে দিলাম যে কার্ড কন্টেন্টে ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল সাপোজ। এখন আমি তো বলি এখানে H2-তে 1 EM, তাহলে কি হবে, এখন আমার ফন্ট সাইজ হচ্ছে কি 30 পিক্সেল, তার মানে 1 EM সমান 30 পিক্সেল পাচ্ছে। বুঝতে পারছেন? মানে প্যারেন্টটা থেকে কাজ করবে। দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, খেয়াল করে দেখবেন, দেখছেন এটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি, কারণ এটা তার প্যারেন্ট থেকে নিচ্ছে। ওকে, মানে যদি আমার প্যারেন্টে কোনো এলিমেন্টের রুট ফন্ট সাইজ দেওয়া থাকে, তাহলে সে প্যারেন্ট থেকে নিবে। মানে প্যারেন্টের ফন্ট সাইজ যত, যদি ফন্ট সাইজ সেট করা থাকে, তার মানে তার 1 EM সমান সমান ওই ফন্ট সাইজটা। ওকে, আচ্ছা। আর যদি আমি বলি যে না ভাই এখানে যদি ফন্ট সাইজ সেট করা, তাহলে কি হবে, যদি এখানে সেট না করে যদি এখানে সেট করা থাকে ফন্ট সাইজ, তার মানে তখন এটা এখান থেকে নিবে। যদি এখানে না সেট করা থাকে, তাহলে তাহলে বডি থেকে নিবে, বা এটা এইচটিএমএল থেকে নিবে। বুঝতে পারছি? ইএম কি, তার প্যারেন্ট থেকে খালি নিবে। যদি তার প্যারেন্টে কোনো ফন্ট সাইজ সেট করা থাকে, ওইখান থেকে সে নিবে তার ডিফল্ট ভ্যালুটা। ওকে, এভাবে হচ্ছে ইএম কাজ করে, রিলেটিভ টু প্যারেন্ট। ওকে, আচ্ছা যেমন হচ্ছে ইএম কোথায় গেল, এখানে ইএম ফন্ট সাইজ। ওকে, 2 এম এর 2 সাইজ অফ কারেন্ট ফন্ট। ওকে, যেটা দেওয়া ছিল উপরেরটা থেকে, ওখান থেকে ফন্ট সাইজ নিবে, এটা হলো ইএম। সো এটার থেকে রেমটা ইউজ করা বেটার। নাহলে আপনারা যদি কোনো জায়গায় ফন্ট সাইজ ইউজ করে ফেলেন ভুলে, তাহলে কনফিউশন দ্বারা তৈরি হতে পারে। হ্যাঁ রেম ইউজ করা বেটার, অনেকে ইএম ইউজ করে, তাও আমি জানা রাখলাম যাতে কনফিউজ না হন। ইএমটা হচ্ছে অলওয়েজ প্যারেন্ট থেকে পায়। আচ্ছা, তো এই গেলে হচ্ছে রেম ইএম, ইএম এর খেলা। আচ্ছা, তো আরেকটা আমরা ইউজ করতে পারি, যেমন হচ্ছে আহ এটাও রিমুভ করে দিই, আমাদের হচ্ছে
এটা আপাতত একটু রিমুভ করে দিই। এক্সিট ফাউন্ড। আচ্ছা, তো এখন আমরা আরেকটা কিছু ইউনিট দেখি, যেমন এখানে আছে ভিএইচ বা ভিডব্লিউ। ওকে, রিলেটিভ টু 1% উইথ অফ দ্য ভিউ পোর্ট। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ফিক্সড একটা ভ্যালু রেখে দেওয়া। ফর এক্সাম্পল, মানে ফিক্স বলতে যেটা বুঝাইছি আমি, যে আমি যদি বলি যে আমার H2 যেটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা তো ভিডব্লিউ মানে বুঝি ভিউ পোর্ট উইথ, স্ক্রিনের উইথ, যেটা ওইটার উপর ডিপেন্ড করা। ভিএইচ মানে কি? ভিউ পোর্ট হাইট 10 VW। তাহলে দেখেন ওই স্ক্রিনের 10% ফন্ট সাইজ সে নিচ্ছে। ওকে, দেখেন স্ক্রিন যখন ছোট তখন গেলে ফন্ট সাইজ ছোট হচ্ছে, দেখছেন? একটা সময় গিয়ে ছোট হচ্ছে না, কারণ আমার উইথ ছোট হচ্ছে না, যেমন ফন্ট সাইজ ছোট হচ্ছে না। এটা হচ্ছে কি? ভিডব্লিউ। সো এটার সুবিধা হচ্ছে কি, আমি যদি থাকি, আমি যদি এখানে জুম আউট করি, দেখেন যতই ছোট করি না কেন, যত ছোট স্ক্রিন যায় না কেন, ফন্ট সাইজ অলওয়েজ সেম থাকবে। ইমেজ ছোট হচ্ছে কিন্তু, ওই ফন্ট সাইজটা সারা জীবন ওই স্ক্রিনে ওই সাইজটাই থাকবে। 10 VH মানে স্ক্রিনের 10 ভিউপোর্ট হাইট, 5 VW। এত ভিউপোর্ট উইথ নিবে, সরি। ওকে, এটা খালি চেঞ্জ হবে কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আমার স্ক্রিনের সাইজের উপর। সাইজ ছোট হলে ওই ওই স্ক্রিনের 5% সে নিবে। ওকে, দেখতে স্যার? আর ভিএইচ মানে কি? হাইট, মানে VW মানে হচ্ছে ভিউ পোর্ট, মানে উইথ এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। আর ভিএইচ মানে হাইটের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। ওকে, এটা চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না, কারণ কি? আমার হাইট তো অলওয়েজ সেম, তাই না? চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কখন হবে? হাইট চেঞ্জ করলে। তো আমি যখন ইন্সপেক্ট যদি করি, মোবাইল ডিভাইসে যাই, এখন হয়তোবা আমি এখানে রেসপন্সিভলি ক্লিক করলাম, এখন দেখেন এখন ফন্টে চেঞ্জ হচ্ছে, দেখছেন? এটা হচ্ছে কি? ভিএইচ মানে হাইটের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজ চেঞ্জ হবে। আর ভিডব্লিউ মানে কি? উইথের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজ চেঞ্জ হবে। ওকে, তো এটার ভিডব্লিউ রাখার সুবিধা হচ্ছে এই জায়গাটাতে, যে আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে কাজ করে যেখানে সব স্ক্রিনে সেম সাইজ দেখাবে অলওয়েজ, তখন গিয়ে আপনারা মানে ভিডব্লিউ ইউজ করতে পারেন। উইচ ওয়ান ইজ বেটার, কখনো কোশ্চেনটা আসার কথা না, কারণ হচ্ছে ডিপেন্ড করে। এখন আমার এই প্রজেক্টটা আমি চাচ্ছি না আমার জিনিসটা হচ্ছে স্ক্রিন অনুযায়ী সবসময় সেম থাকুক, এটা হয়তো স্ক্রিনে ছোট বড় ফন্ট সাইজ হবে। বাট যদি মানে বক্স উইথ আমি কাজ করবো, বাট অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে মডার্ন অ্যানিমেশন যেগুলো ইউজ করে, ওগুলোতে মানুষ ভিডব্লিউ মানে ভিউপোর্ট উইথ ইউজ করে। ওইটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখন আপনার প্রতি যদি মনে হয় যে না আমার এটা সবসময় এরকম থাকবে, যেমন এগুলোর অবস্থা দেখেন, আমি এখন কোন 33% স্ক্রিন সাইজ কমাই বলছি, অনেক বড় একটা মনিটর দেখতেছি, তখন দেখতেন ফন্ট সাইজ সেমি দেখাচ্ছে। এটা হচ্ছে সুবিধা আর কি। কিন্তু এখন, বাট এগুলো দেখেন, এখন এটা হচ্ছে ডিফল্ট মনিটরের সাইজ। যদি মনিটরের সাইজ অনেক ছোট হয়, মানে বড় হয়, তখন দেখেন ফন্ট দেখতে এমন দেখাবে, বড় মনিটর আপনি যখন যাবেন। বাট এগুলো কিন্তু চেঞ্জ হয়নি, কারণ কি? এগুলো ডিপেন্ড করে কার উপর? এই উইথের উপর, এই জন্য চেঞ্জ হয় নাই। সো ডিপেন্ড করে আপনি কার জন্য বানাচ্ছেন অ্যাপ্লিকেশনটা। এখন যদি আমার অ্যাপ্লিকেশনটা হয় যে না, নর্মাল একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে মোটামুটি সব জায়গায় কাজ করে পারফেক্টলি, কোনো অ্যানিমেশন এখানে এমন তেমন কিছু নাই, তোর বক্স মডেলে কাজ করে, যেটা আমরা এম দিয়ে করি সাধারণত, এটা ফিক্স সাইজ দেওয়া আছে, হাইয়েস্ট হাইয়েস্ট 64 পিক্সেল বড় হবে, এর চেয়ে বেশি বড় হবে না আর কি। তো সবসময় যত বড় স্ক্রিন দেখুন এখন 64 পিক্সেল এসে দেখবে, বা 64 রেম, 64 রেম না, মানে 64 পিক্সেল, যেটা আমরা রেম সেট করলাম যে 6 রেমের মতো, 10 পিক্সেল সেট করি আর কি। ওকে, এভাবে কাজ করবে, তো ডিপেন্ড করে। বাট আমি just জেনে রাখলাম যে কোনটা কিভাবে কাজ করে, প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমরা ইউজ করবো। ওকে, আর আপনি যদি ক্লায়েন্ট চাই যে না আমার সারা জীবন সবগুলা একই সাইজে সব স্ক্রিনে, তখন আপনি এটা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তখন কিন্তু আপনি এখান থেকে ওই রেম টেম সেট করে লাভ হবে না। তখন আপনাকে ওই সব জায়গায় ভিউ ডাব্লিউ দিয়ে কাজ করে ওই ম্যাক্সিমাম মিনিমাম উইথ দিয়েও কিন্তু ওখানে চেঞ্জ করতে হবে, নাহলে কাজ হবে না। বুঝেন কিন্তু? আচ্ছা, তো আমরা ফন্ট সাইজ অনেকগুলো ইউনিট শিখে গেলাম, যেটা কমনলি ইউজ হয়, ওয়াইডলি ইউজ হয়, যেমন রেমটা, ইএমটা, বিডাব্লিউটা অনেক বেশি ইউজ হয়। তো যেগুলো দরকার ইউজ হয় সেগুলো আমরা মোটামুটি শিখে ফেলবো। আচ্ছা, এরকম অনেকগুলো আছে, এখন যদি আপনার মনে হয় পার্সেন্টেজ ইউজ করে করেন, আপনি পার্সেন্টেজের কোনো সমস্যা নেই, 5% ইউজ করবেন। তাহলে হচ্ছে আমার এখানে পার্সেন্টেজ অনেক কমে গেছে, পার্সেন্টেজ ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করে। ওকে, এটা 10। আচ্ছা, ফন্ট সাইজ কি পার্সেন্টেজ লিখছে? দেখা এখন হালকা আস্তে আস্তে বাড়তেছে, 90% দিলে এমন দেখাচ্ছে, কারণ হচ্ছে পার্সেন্টেজ অনেক কম, 50% আছে এই জন্য। বুঝতে পারছি।
আপনার যেভাবে ইচ্ছা আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এগুলো হচ্ছে আরেকটা বিষয়। সো ফন্ট সাইজ নিয়ে কারো কোনো কনফিউশন কাজ করতে পারেন, যদি বুঝে থাকেন চ্যাটে রেসপন্স করবেন যে বুঝছি, ইয়াস কিছু একটা বলেন, আমিও বুঝি আপনারা বুঝতেছেন। আচ্ছা, তো এখন কোনটা ইউজ করবো আমি বলবো রেমে, আমার গুড গুড প্র্যাকটিস রেমে কাজ করা। তাহলে ভাই এখানে আমি কি বসাবো? এখানে হচ্ছে আমরা যারা কনভার্ট করে নিতে পারি, কিভাবে কনভার্ট, যে রেম কনভার্টার একটা ওয়েবসাইট আছে, যে পিক্সেল টু রেম কনভার্টার। আপনার যদি কনফিউশন থাকে, ওকে, এই যে যে 10 পিক্সেল সমান সমান এত রেম। তো আমরা বলতে পারি আমাদের বডিতে এইচটিএমএল এর ইয়া হচ্ছে এভাবে না দিয়ে বলতে পারি এত রেম। এটা মানে 10 পিক্সেলই বোঝাচ্ছে, জাস্ট কনভার্ট করে নিয়েছে গুড প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছি? যদি আপনার ডিফল্ট সাইজ মনে হয় যে 14 পিক্সেল, তাহলে এত রেম। যদি আপনার ডিফল্ট সাইজ 8 পিক্সেল হয়, তাহলে 0.5 রেম। ওকে, 10 পিক্সেল কেন সুবিধা কি? 10 পিক্সেল সুবিধা হচ্ছে কি, যে রেম হিসেব করতে সুবিধা। মানে কার্ড কন্টেন্টের ফন্ট সাইজ 30 পিক্সেল, তাহলে 3 রেম দিলে মানে 30 পিক্সেল, মানে কাউন্টিং এর সুবিধা আর কি। ওকে, এই জন্য হচ্ছে আমরা 10-এ কনভার্ট করে নিব, নাহলে আপনি ডিফল্টে রাখতে পারেন যেটা 16 থাকে আর কি। আচ্ছা গেল। তো আমরা এভাবে কি ডিফাইন করে দিব ফন্ট সাইজ। আচ্ছা গেল, এটা হলো ফন্ট ফন্ট সাইজ দিল। তো এখন আমরা ফন্ট সাইজ শিখে ফেললাম যে ডিফল্ট হচ্ছে আমার 10 পিক্সেল করে থাকবে। গেল। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যে ভ্যারিয়েবল সেট করতে পারি। ভ্যারিয়েবল কি, যে ডিজাইনটা করলে এখন বুঝবেন যে ভ্যারিয়েবল কাকে বলে। তো সব ছোট হয়ে গেল, কোনো সমস্যা নেই। আমরা এখন বলে দিতে পারি যে আমাদের বডির পরে যে H2 আছে, H2 ফন্ট সাইজ হচ্ছে বাই ডিফল্ট 4 রেম বা 2 রেম, মানে 20 পিক্সেলের মতো, বা হচ্ছে 2.8 মানে 28 পিক্সেলের মতো। আর প্যারাগ্রাফ যেগুলো আছে এটার ফন্ট সাইজ হচ্ছে, মানে ডিফল্ট সাইজ আর কি, ডিফল্ট সাইজ হচ্ছে কত, 1.8 মানে 18 পিক্সেল। ওকে, হয়ে গেল 18 পিক্সেল। এটা আমি 3.38 পিক্সেল দিয়ে দিই হেডিং গুলো। ওকে, তো লাইনে দিতে পারি যে লাইন হাইট 1 রেম দিতে এমন দেখাচ্ছে, 2 রেম, 4 রেম, 4 রেম না 3.4 রেম। লাইন হাইট একটু বাড়াই দিই, হাইটটা বাড়াই দিলাম। কোনো প্যাডিং মার্জিন দিলাম না পুরোটা, ঠিক আছে, যে ডিফল্ট মার্জিন নাই, সবগুলোতে কোনো গ্যাপ ট্যাপ নাই। দেখেন প্যারাগ্রাফ আর হেডিং এর ফন্ট সাইজ সেট করে, আপনি যদি এখন H1 থাকে H1 সেট করে দেন ডিফল্ট ভাবে, H2 থাকলে H2 সেট, সবগুলোর ফন্ট সাইজ ডিফল্ট স্টেট সেট করে দিলেন, ভালো কথা। তো এখন আমার এগুলো রিমুভ করে এগুলো দরকার নাই। তারপর আরো হেডিং থাকে সবগুলো আগে ভাগে সেট করে দেওয়া বেটার আর কি, যাতে পরবর্তীতে ঝামেলা না পড়ে। ডিফল্ট ভাবে আমার এইচডি করা থাকবে। আপনি জানেন আপনি কি কি আছে, কি কি ট্যাগ ইউজ করছেন, সব ট্যাগের সাইজ আগে থেকে বলে রাখা ভালো। ঠিক আছে, এখানে একটি বলে দিতে পারেন যে ফন্ট সাইজ, ডিক্লেয়ারিং ফন্ট সাইজ বা ডিক্লেয়ারিং ফন্ট সাইজ, ঠিক আছে, বা হেডিং ট্যাগস, তো এইভাবে বিভিন্ন নাম দিতে পারেন। আচ্ছা, ফন্ট সাইজ ডিফাইন করার পর এখন আমি কালার নিয়ে কাজ করি, যে গ্লোবাল কালার্স। গ্লোবাল কি লিখে করেছে, যে গ্লোবাল হবে গ্লোবাল কালার্স। গ্লোবাল কালার্স আবার কি জিনিস? আচ্ছা, এটা আসার আগে আমি একটা কাজ করে দেখে গেলে বুঝতে পারি। প্রথমে হচ্ছে হেডারের কাজ করি। হেডার স্টাইল যদি আমি কাজ করতে চাই, এটারে কি আছে, এটার কিছুই নেই, জাস্ট একটু ডিপটা রিমুভ করে দিই। আচ্ছা, তো হেডারে যেটা আছে সেটা হচ্ছে আমার একটা লোগো আছে, আর কিছু নাই। তো আমি সুন্দর মতো, এই তো আর কিছু না, জাস্ট হেডারে গিয়ে বলবো ভাই টেক্সট অ্যালাইন সেন্টার, আর প্যাডিং অ্যাড করবো কিছু না, উপর নিচে 1 রেম ইউজ করতে পারি, বা 10 রেম। 10 রেম মানে কত, 100 পিক্সেল মধ্যে, তাই না? আচ্ছা, পুরো তো 30 পিক্সেল ইউজ করি উপরে নিচে, সুন্দর, ভালো। আচ্ছা, এই তো। তো এইগুলো হচ্ছে আমাদের ব্লক কার্ড, হেড গেল। আমরা এখন ডিজাইন করবো এটা। আচ্ছা, এটা কি সেকশন? আমার এটা হচ্ছে ব্লক সেকশন বা কার্ড সেকশন, যেটা কি বলে, আছে কার্ড সেকশন করি, কার্ড। আচ্ছা, কার্ড হচ্ছে যে কার্ড, আচ্ছা আমি এটা কিছু বলিনি তাই না, ক্লাস হচ্ছে কন্টেইনার। এখানে এটার ভিতরে হচ্ছে কার্ড, এটা হচ্ছে ক্লাস কার্ড কন্টেইনার। ওকে, তো ডিফল্ট যে কন্টেনার আছে আমি এখানে ডিফাইন করে দিব। তো ডিফল্ট যে কন্টেনার অবস্থা কি হবে, যে ম্যাক্সিমাম উইড হচ্ছে আমার ডেস্কটপের 600,
হাইয়েস্ট 9 পিক্সেল নিবে। আর মার্জিন অটো। ভালো কথা, চলে আসলো, সমস্যা নেই। আর ফুটারটাকে ধরে বলতে পারি টেক্সট লাইন সেন্টার। ওকে। আচ্ছা, এটাও প্যাডিং ধরুন হচ্ছে 3 রেম দিয়ে দিলাম 0, 5 রেম 0, সমস্যা নেই। আচ্ছা, গেল। তো এখন আমি চাচ্ছি এই যে বিষয়টা আছে, বা আমি আরেকটা কাজ করতে পারি, যদি চাই এটা যেন এখানে একদম নিচে পড়ে থাকে, তাহলে ওটা আপনারা করতে পারেন, পরিচয় অ্যাবসলিউট দিয়ে করতে পারেন। যাই হোক, আমি আর ঝামেলা করলাম না। তো এই যে বিষয়টা, এটাকে আমি ধরে চেঞ্জ করবো। আচ্ছা, এটা আমার কি কার্ড। তো বললাম যে কার্ড যে কন্টেনার আছে, এটার ম্যাক্সিমাম যে উইথ 700 পিক্সেল বা 600 পিক্সেল ম্যাক্সিমাম উইথ। ওকে। হাইট দিলাম না, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আচ্ছা, কালার দিই, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই গ্রে। আচ্ছা, প্যাডিং ধরেন দিলাম হচ্ছে আপাতত 2 রেম, মানে 20 পিক্সেলের মতো প্যাডিং। বর্ডার রেডিয়াস 20 পিক্সেলের মতো। পিক্সেল না দিয়ে আমি ধরেন 2 রেম দিয়ে দিই, রেম দিলে সুবিধা দেখে, তাই না? আচ্ছা, ওকে। তো আমি যদি ওয়েবসাইট যত ইমেজ সবগুলোর বর্ডার রেডিয়াস থাকবে, ডিফল্ট ওয়েবসাইট করে দিলাম। ওকে। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে গ্রে, গ্রে থাকবে না তো একটা কালার দিয়ে দিই, সাদা হলে সাদা টাইপ কিছু একটা দিয়ে দিই। Okay. তো এখন আমি বললাম যে আমাদের কার্ড কন্টেনারটা আছে, এটার মধ্যে যে কার্ড, আচ্ছা কার্ড কন্টেনার আছে, এটা আমি এখান থেকে ফিক্স করতে পারি। ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। আচ্ছা, দেখি কোনটার মধ্যে কাজ করতেছি। এটা হচ্ছে কার্ড, আচ্ছা কার্ডের মধ্যে আবার কার্ড আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে ফ্লেক্স দিয়ে কোনো লাভ হবে না। এখন আমি বলতে পারি যে কোথায় কাজ করবো, কার্ড কন্টেনার মার্জিন অটো দিয়ে নিতে, তাই না? মার্জিন অটো। আচ্ছা, তো এটা আমি বলতে পারি কি ডিফল্ট সাইজ, তাই না? বডিতে একটা প্যাডিং দিতে পারি, যে বডিতে ডিফল্ট ভাবে একটা প্যাডিং কাজ করবে। বডি না, কন্টেনার প্যাডিং বেসিক্যালি। প্যাডিং হচ্ছে 2 রেম এর মতো। এই তো, দেখতে ভালো লাগতেছে। ওকে, ফাইন। বাট যখন ফন্ট সাইজ ছোট হবে, ফন্ট সাইজটা আমরা এভাবে সেট করতে পারি যে অ্যাট দ্য রেট মিডিয়া, ঠিক আছে, যখন বড় ডিভাইসে যাবে। আচ্ছা, আপাতত আমি উম, যেটা করতে মানে দুইভাবে কাজ করা যায়, আমরা চাইলে ডিফল্ট স্টেটটা ছোট করতে পারি। ডিফল্ট স্টেট হচ্ছে 2 রেম, বা এটা হচ্ছে লাইন হাইট 1.7, বা 2 রেম বা 3 রেম দিই। এটা হচ্ছে ডিফল্ট, বা তুমি কমাই 2.4, মানে 24 পিক্সেলের মতো। আর এটা হচ্ছে 2 রেম এর মতো যদি দেই, হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট স্টেট। এখন যদি আপনি ম্যাডিং, মানে প্যাডিং মার্জিন ইউজ করতে চান, সেটা তো আপনার আপনার ইচ্ছা, আমি ইউজ করে ফেলি। ঠিক আছে, যে কার্ডে ডিসপ্লেটা হচ্ছে ফ্লেক্স, ঠিক আছে, জাস্ট ফ্লেক্স ডিরেকশন কলাম। ওকে। আর হচ্ছে গ্যাপ 2 রেম এর মতো। তাহলে গ্যাপ তৈরি হলো এদের মধ্যে। এরপর আপনি বললেন যে কার্ড কন্টেন্ট আছে, এটাও ডিসপ্লে ফ্লেক্স, দেন চেঞ্জ হয়ে গেছে জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন কলাম, গ্যাপ 2 রেম এর মতো। সুন্দর হয়ে গেল। আচ্ছা, যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে এগুলো আমরা বলিনি, তাই না? অ্যাঙ্কর ট্যাগটা বলে দিই, যে অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন নাম, মানে ওই আন্ডারলাইনটা চলে যাবে, আন্ডারলাইনটা চলে যাবে। চলে গেছে। ফন্ট সাইজ কত? 2 রেম, 20 পিক্সেল থাকবে, বা 1.16 পিক্সেল থাকবে বাই ডিফল্ট। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের, এটা মানে ওপেন সেন্স নিচ্ছে কিনা নেয় না আমি শিওর না, তো আমি চেঞ্জ করে দিই বাই ডিফল্ট। ফন্ট ফ্যামিলি হচ্ছে ওপেন সেন্স। ওকে। আরো ফন্ট থাকলে আমরা চেঞ্জ দিব, দেখ একটু আসছি আমি কিভাবে আমরা এটাকে আরো বেটার ওয়েতে করতে পারি। এখানেই হবে, একটু হালকা কাস্টমাইজ হবে আর কি। আচ্ছা, তো আমরা মিডিয়াতে গিয়ে বললাম অ্যাট দ্য রেট মিডিয়া, যে আমাদের ম্যাক্সিমাম যে উইথ আছে, তোর মিনিমাম উইথ, মানে আমি বড় স্ক্রিনে যাব, ঠিক আছে, এটা কত? 600-র উপরে গেলে এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে বুঝতে পারবো এইচটিএমএল দেখে। আচ্ছা, না, আমি 600 এখন আসি নাই, 600-র উপরে চলে যাই। এই তো, মানে 600-র উপরে গেলে এভাবে ধরবে আর কি। আচ্ছা, যাই হোক, পারফেক্টলি কাজ করতেছে। তো দুইটা বইতে কাজ করা যায়, আমি আগে থেকে ছোট করে দিছি আর কি। ঠিক আছে। তো ফন্ট সাইজ কত? 10 করে কাউন্ট করতেছি। ভালো, কোনো সমস্যা নাই।
আমি যদি চাই যে না, যখন ওই 600-র উপরে যাবে তখন হচ্ছে 12 করে কাজ করবে। তো আমি যদি যদি বলি 12 করে কত হয়, তো আমি এখান থেকে কাউন্ট করতে পারি। এই যে, তো ধরেন 12 হচ্ছে 0.75 রেম। ঠিক আছে, তো ফন্ট সাইজ বললাম 12 বা 14 করে কাজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে এত। তো ভালো, রেম দিলাম। আচ্ছা, ভালো। তো এটা কি 14 করে কাজ করবে। ঠিক আছে, তো আমরা এখন অবস্থায় আছি, যখন বড় করব তখন দেখতে একটু বড় হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, যদি আমি আরো ছোট করি দেখতে কেমন দেখাচ্ছে। ওকে। তো এখন আমি যদি চাই যে না, আরো আরো একটু ছোট হবে, তখন আপনারা ওইটা মেজার করে নিতে পারেন যে না, এত বড় হবে না, আমার হয়তো 12 করে যদি তাই, তাহলে 2.75। সেটা উল্টাটাও করতে পারেন, যে আগে স্ক্রিনের কাজ করেন পরে গিয়ে চেঞ্জ করলেন। এই তো এইভাবে দেখালো। এই তো। তো রেট থাকবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছিলাম। বাট এটা এভাবে থাকবে না, কি হবে, চেঞ্জ হবে, হালকা চেঞ্জ। ফন্ট সাইজ তো অটোমেটিক হয়ে গেছে রেসপন্সিভ, ফন্টের ঝামেলা শেষ। যদি তাও অবশ্যই সবসময় তো সেট হবে না, কিছু কিছু ক্ষেত্রে আমার চেঞ্জ করতে হইতে পারে, তখন তার ধরে চেঞ্জ করে দিবা আর কিছু না। তখন যেটা হবে যে কার্ডে ডিরেকশন চেঞ্জ হবে, যে জট কার্ড ফ্লেক্স ডিরেকশন রো। ওকে। আচ্ছা, তো এখন আমরা আসি, এখানে হচ্ছে রো হইছে, খুব ভালো কথা। তো এখানে হয়তো বা আমার কার্ড কন্টেন্টে গিয়ে আমার হয়তো বা উইডথ সেট করতে হইতে পারে। যেমন আমি যদি এখানে যাই, এটা স্ক্রিন সাইজ যদি বড় করি। আচ্ছা, তো এখানে আমার ফন্ট সাইজ গুলো হয়তো বা একটু ছোট হইতে পারে, বা আমি তো একটু চাপাই দিই তাও হয়। আচ্ছা, তো এখন আমরা আসি, আমাদের হয়তো বা এই ক্ষেত্রে আমাদের ফন্ট সাইজ ছোট হইতে পারে, তখন আমরা পিটাকে ধরে বলতে পারি যে তখন আমাদের ফন্ট সাইজ হচ্ছে ডিফল্ট ভাবে কত, 1 রেম ভাবে কাজ করবে। ওকে, 1 রেম বা 1.2 রেম। এই তো। আর আমাদের যে হেডিং গুলো আছে, এগুলোকে আমি বললাম না, কিছু কিছু চেঞ্জ করতে হইতে পারে, তো এটা ক্ষেত্রে তখন হয়তো বা এটা 2.2 রেম হতে পারে ডিফল্ট সাইজ। তার থেকে শুরু করতে পারি 2 রেম যদি দিই, দেখতে এমন দেখাচ্ছে। আচ্ছা, নট ব্যাড। ওকে। তারপর আমাদের এই ইমেজটা হয়তো বা আরেকটু বড় বা কিছু একটা হবে। আচ্ছা, তো আমরা এটা জাস্ট সুন্দর মতো ইমেজ ধরে বলতে পারি যে আমাদের যে কার্ড আছে, ইমেজ আছে, ওইটার মধ্যে যে ইমেজটা আছে, এটার হচ্ছে হাইট 100%। ওকে। আর অবজেক্ট ফিট কাভার। আচ্ছা, তো আমাদের মোটামুটি হইলো। আর যদি আমি একটু বড় করি দেখতে এমন দেখাচ্ছে আমাদের। আর যদি আপনি চান যে না, আমাদের এটার উইথ একটু বড় হবে, তাহলে আমরা এটা এখান থেকে সেট করতে পারি। এটা কার্ড কন্টেইনার, যেটা এখান থেকে সেট করতে পারি, যে কার্ড যে কন্টেইনার আছে, ওইটার ম্যাক্সিমাম উইথ বড় হয়ে গেলে 800 পিক্সেল ধারণ করবে। ওকে, তো এখন যদি দেখি আমরা, এখন যদি পারফেক্ট লাগতেছে, তাই না? এই তো। তো নানান স্টেজ আমি এটা পারফেক্টলি কিন্তু হ্যান্ডেল করে ফেলছি। আচ্ছা, এখন আমরা আসছি যে কালার, বক্স শ্যাডো, এগুলো নিয়ে আমরা কিভাবে কন্ট্রোল করবো। এখন কালার আমার কি, যে আমি টেক্সট কালার এক একটা এক এক জায়গায় এক একটা ইউজ করছি। ফর এক্সাম্পল দিই, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ভালো কথা, যে আমি এটা হয়তো চেঞ্জ করতেছি বিভিন্ন জায়গায়। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন্য জায়গায় বারবার থাকতে পারে, বুঝতে পারে না। ধরেন আমি হেডিং এ কি একটা কালার চেঞ্জ করলাম। হেডিং কালারটা কি, যে কালার হচ্ছে আমার ব্লু। ঠিক আছে, যেমন হেডিং কালার হচ্ছে কি ব্লু, বা প্যারাগ্রাফ কালার গুলো গ্রে। বুঝে ট্রাই করে, গ্রে। ঠিক আছে, আর আমার যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হয়তো বা কি অনেক জায়গায় ইউজ করা হয়েছে, তো আমার কালারটা ভালো লাগতেছে না কোনো কারণে। তো এখন যে কালার চেঞ্জ করতে হয়, প্রত্যেকবার গিয়ে গিয়ে কিন্তু কালার চেঞ্জ করতে হচ্ছে, তাই না? যে এখানে চেঞ্জ করো একবার, ওইখানে গিয়ে চেঞ্জ করো, অনেক ঝামেলা। তো এটাকে ইজি করার জন্য আমরা ভ্যারিয়েবল নামে কিছু একটা নিয়ে আসছি। যেমন যে কাস্টম কালার সেট করা, পরে ড্যাশ ড্যাশ দিবেন, কালার নাম দিবেন, বললাম প্রাইমারি কালার। যেমন ওয়েবসাইটে কয়েকটা কালার থাকবে, আমরা যদি কালার গুলা বিভিন্ন জায়গা থেকে পিক করতে পারি, প্যালেট থেকে নিতে পারি। যেমন কালার্স.কো, এখান থেকে আমরা প্যালেট নিতে পারি অনেকগুলা। কিন্তু আমাদের কালার আইডিয়া তো সবসময় থাকবে না। সো এটার জন্য বেটার ওয়ে হচ্ছে কি, যে আমাদের কালার মাইন্ডে তো ভালো কাজ করতেছে না, আমি কালার কোথা থেকে নিব। তো এরকম ম্যাক্স উইথ পিক্সেল দিতে পারেন। ওকে, এটা কোনো সমস্যা নেই, কারণ উইথটা আমরা ফিক্স রাখতে চাচ্ছি। ঠিক আছে, যেটা আমাদের ইয়া বরাবর চেঞ্জ হবে না, তখন সেই ক্ষেত্রে আমরা পিক্সেল ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই।
বাট ফন্ট সাইজ গুলো রেসপন্সিভ ক্ষেত্রে ঝামেলা হতে পারে, তো এগুলো আমরা পিক্সেল আকারে নেমে রেখে দিচ্ছি, বাট উইদের এম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমি বললাম যে এখান থেকে একটু ছোট করি, এখানে ক্লিক করলাম এক্সপ্লোর। তো কোনটা লাগবে আমি বললাম এই একটা প্যালেট ধরবেন, ওইখান থেকে জাস্ট কালার গুলো আমরা ইউজ করবো। ওকে, তো আমরা একটা আপাতত প্যালেট নিয়ে নিই, যেমন এই প্যালেটটা খারাপ না, এটাও খারাপ না। আচ্ছা, তো আমরা একটা পাওয়ারফুল প্যালেট নিই, এই যে ব্লু প্যালেট আমি ইউজ করবো। আচ্ছা, তো ইউজ করার জন্য কালার নামগুলো বলতে হবে, তাই আমি বললাম আমার অফিসিয়াল যে প্রাইম মানে মেইন কালার হচ্ছে আমার এই ব্লুটা। সবগুলো ইউজ করা লাগবে না, দুই তিনটা আমরা ইউজ করতে পারি। এগুলো একসাথে ইউজ করার রিজন হচ্ছে কি, এগুলো একটা সাথে একটা যায় এই জন্য আর কি, ঠিক আছে। তো কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম হ্যাশট্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার প্রাইমারি কালার গুলো। তো এবারে সেকেন্ডারি একটা কালার নাম দেবো, সেকেন্ডারি কালার। ঠিক আছে, তো সেকেন্ডারি কালার ধরুন হচ্ছে আমার এটা হচ্ছে ব্লু ছিল, তো লাইট কালার একটু দিলাম। এখন যখন আরো কালার দরকার হয়, আমি বললাম আমার হোয়াইট হোয়াইট কালার আছে, তো এটা বললাম যে এবার বলতে পারি হোয়াইট কালার বা হচ্ছে লাইট কালার, লাইট দিয়ে বা লাইট কালারও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু কালার না, সবকিছু আমরা ইউজ করতে পারি। যেমন ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করা হয় তো বিজি কালার, যেমন একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো পুরো ওয়েবসাইটে। ঠিক আছে, দিলাম যে বিজি কালার যদি ইউজ করে তাহলে এটা ইউজ করবে, ফিক্স করে দিলাম। যদি ফন্ট কালার ইউজ করে তাহলে আমি বলতে পারি হেডিং কালার বলতে পারি। ঠিক আছে, যে হেডিং এর জন্য কালার যদি ইউজ করে তাহলে এটা ইউজ করবে। এই তো আমি সবকিছু ফিক্স করে দিলাম। ওকে, ডান। তো এখন সুবিধাটা আমি বুঝাই, আমি এখানে চারটা কালার সেট করেছি। নাম কিও সেট করছি, এইচটিএমএল এর মধ্যে গিয়ে ড্যাশ ড্যাশ দিছি, ড্যাশ দিলাম, ড্যাশ দিয়ে তারপর হচ্ছে নাম দিলাম আর কি। ঠিক আছে, নাম দেওয়ার পর এখন যদি আমি আসি, এখানে আসার পরে যদি বলি যে আমাদের হেডিং কালার গুলো কোথেকে আসবে, এখান থেকে আসবে না, আমাদের বার ইউজ করতে গেলে লিখতে হবে বার, বার দিয়ে ওই যে হেডিং কালার দিতে হবে। প্যারাগ্রাফের জন্য কোনো কালার সেট করছি, হ্যাঁ সেট করি নাই, তাও ইউজ করতে পারি বার। তো প্যারাগ্রাফের জন্য আমি আপাতত, আচ্ছা কোনো দেই নেই, গ্রে কালার উচিত, আচ্ছা গ্রে কালার নিয়ে নিই চলো। প্যারাগ্রাফ কালার, এটার জন্য হচ্ছে আমি আসলে আপাতত গ্রে নিই, তারপর এটাকে চেঞ্জ করবো। বা লাইট কালার যদি ইউজ করেও থাকি, আচ্ছা এরকম আমি গ্রে কালার, হালকা গ্রে কালার নিয়ে নিই, এটাকে আমি এক্স এ নিয়ে নিই। ওকে, প্যারাগ্রাফ কালার বসাই দিই। আচ্ছা, তো আমরা বললাম বডির যে কালারটা, ঠিক আছে, আমাদের বডির কালার চেঞ্জ হবে। সো বার, আচ্ছা সরি ব্যাকগ্রাউন্ড বিজিসি বার, এটা হচ্ছে কি হবে আমার, দেখি এটা হচ্ছে আমাদের একদম বিজি কালার এই যে, হইলো। আচ্ছা, তো যদি কেউ এর মধ্যে কালার লাইট কালার ইউজ করে তাহলে এটা আমরা লাইট, বা হচ্ছে এখানে যদি না ইউজ করি আমরা এটা কন্টেইনার বা হচ্ছে আমাদের কার্ড কন্টেইনার ইউজ করতে পারি যে এখানে। ওকে, আচ্ছা, তারপর আমরা যদি এখানে আরো কালার দিতে চাই, এখানে কি কালার আছে আমাদের, হেডিং কালার ইউজ করছি, প্রাইমারি কালার কোনো জায়গায় ইউজ করি নাই। ওটাও করতে পারতাম, যাই হোক প্রাইমারি কালার বাকি আছে, আমরা চাইলে প্রাইমারিটা বিভিন্ন এখানে বডিতে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার বার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে আমাদের হেডিং কালার গুলো আছে এটাকে লাইট কালার ইউজ করতে পারতাম। হেডিং এখানে একটা আছে তো, ডট লোগো মনে হয়, তো ডট লোগোকে আমরা দিয়ে বলতে লাইট কালার, কালার আমার হচ্ছে বার, এই যে লাইট কালার সেকেন্ডারি কালার। লোগো কালার কি দেই নাই, লোগো লোগো লোগো, আচ্ছা লোগোর মধ্যে ওর ইস্যু আছে। ঠিক আছে, এই দেখ কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি যেটা ওর সেকেন্ডারি কালার আছে বা যদি কোনটা যদি ভালো লাগে ডার্ক কালার ইউজ করে আর বেটার দেখাইতে পারে, আর ম্যাচই করে যাবে, বাট আইডিয়া বুঝতে পারছেন। এখন সুবিধা হচ্ছে কি, সুবিধা বেশি কিছু যে হবে এমনটাও না, সুবিধা হচ্ছে একটা জিনিস যে আমার যদি মনে হয় যে না আমার এটা চেঞ্জ করতে হবে, এই কালার কপলি এটা ভালো লাগতেছে না, আমি সুন্দর মতো পুরো ওয়েবসাইটে ঝামেলা করতে আমার হবে না।
আচ্ছা, আমি অ্যাঙ্কর ট্যাগের কালার দিয়ে ফেলি। ধরুন আমি অ্যাঙ্কর ট্যাগের জন্য একটা ডিফল্ট যে কালার আছে সেটা হচ্ছে ফার। এটা ধরুন অ্যাঙ্কর ট্যাগের প্রাইমারি কালার সেট করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের কালার। তো এখন যদি আমার মনে হয় যে না আমার এটা ভালো লাগতেছে না, এটা আমি চেঞ্জ করবো, তখন তো সুন্দর প্যালেটে যাব। আমার মনে হয়েছে যে এটা থেকে আমার এটা বেটার, ঠিক আছে, তখন আমি ধরে জাস্ট চেঞ্জ করে দিব। যে বললাম এই হেডিং কালার এটা থেকে আমরা এটা ইউজ করতে পারি, দিলাম। বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করা বেটার, তো দিলাম ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, ঠিক আছে। তারপর মধ্যে প্রাইমারি কালার হচ্ছে আমার এটা ইউজ করা বেটার, তো দিলাম প্রাইমারি ইউজ করে। ওকে, সেকেন্ডারি কালার ইউজ করি নেই মনে হয়, তাহলে তো ইউজ করতে পারি। দেখেন সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মানে এখন যদি ওয়েবসাইট অনেকগুলো জায়গায় ইউজ করি, তাহলে জিনিসটা কতটা সিম্পল হয়ে গেল। তো আমি এটা বললাম এটা হচ্ছে আমার সেকেন্ডারি কালার। ওকে, তো দেখেন এখন দেখতে আমার ওয়েবসাইট কেমন দেখাচ্ছে। ওকে, তো এটা প্যারাগ্রাফের কালার। সো ফুটার যদি চেঞ্জ, ফুটারের কালার চেঞ্জ করলাম। ফর এক্সাম্পল ফুটারের যে টেক্সট আছে ফুটার কালার তো বলা দেওয়া হয়, বলতে পারি যে ফুটারের মধ্যে যে পি ট্যাগ আছে এটা কালারটা হচ্ছে বার সেকেন্ডারি কালার। ওকে, এই তো। তো এখন আমরা দেখি রেসপন্সে তো ঠিকঠাকই আছে, সমস্যা নেই। এটা আমরা কত ফন্ট সাইজ এদিক সেদিক করতে পারি। সো দেখেন সুবিধা হচ্ছে কি যে কালার চেঞ্জ করে ফেললাম। শুধু তাই না, কালার কেন, আমরা চাইলে পুরো ফন্ট সাইজ গুলো এখানে বলে দিতে পারি, ঠিক আছে। চাইলে আমরা বলতে পারি যে শুধু কালার কেন, আমি যদি বলি বক্স শ্যাডো, ফন্ট সাইজ, যে কোনো কিছু বললাম যে ফন্ট হেডিং এর সাইজ, হেডিং ফন্ট সাইজ ওয়াইফএস। আচ্ছা, হেডিং এর সাইজ কত? আহ বললাম হচ্ছে 6 রেম বা 60 পিক্সেল সাপোজ। তা আমরা যদি এখানে বলে দিই কোন এক জায়গায় যে হেডিং এর সাইজ হচ্ছে কি বার হেডিং এফএস, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা হেডিং এফএস 6 রেম। আমি কি রেম সেট করছি 2 রেম? আচ্ছা, আমরা ফন্ট সাইজ সেট করছি 10 পিক্সেল করে। তাও তো আমাদের H2টা বড় হওয়ার কথা ছিল। কোন এক জায়গায় আমরা হয়তো কমাই দিচ্ছি, কোন এক জায়গায় কার্ড একদম। এই কত পাচ্ছেন? এখানে আবার চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো আমরা যদি বলি একটু বাড়াই দিই তাহলে বেড়ে গেল। ওই যে এখানে আমি কমাই দিয়েছিলাম 2 রেম করে দিয়েছিলাম, তো এটা আমি বলতে পারি যে বার হেডিং এফএস, তাহলে এত বড় হয়ে গেছে। ওকে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য জাস্ট জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো আমরা চাইলে ফন্ট সাইজ গুলো এখান থেকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। অনেকেই করে ফন্ট থেকে শুরু করে সবকিছু এক জায়গায় দিয়ে রাখে, তারপরে সেটা ইউজ করে। ওকে, বুঝতে পারছি। এইটা, তাহলে আপনি শুধু ফন্ট কেন, আপনি চাইলে ব্যাক বক্স শ্যাডো ইউজ করতে পারেন। যদি বক্স একটা ফিক্স শ্যাডো থাকে আপনার ওয়েবসাইটে, যে শ্যাডো এটা আপনার মানুষ ইউজ করবে, যে শ্যাডো, তাহলে আপনি সিএসএস প্যানে যান, শ্যাডো। কারণ আপনার ওয়েবসাইটে শ্যাডো কি হবে, ডিফল্ট শ্যাডো। যদি শ্যাডো কে ইউজ করে তাহলে বাই ডিফল্ট শ্যাডো একটাই আছে, সেটা হচ্ছে আমার এই শ্যাডোটা কাজ করবে। ওকে, কপি হয়ে গেছে, এই তো। এখন যদি শ্যাডো ইউজ করতে চান তাহলে আপনারা ইউজ করতে পারেন, যে আমি বললাম আমার এই কার্ড কন্টেনারে শ্যাডো হবে বা কার্ড একটা শ্যাডো হবে, যে বক্স শ্যাডো কি, যে বার, এটা হচ্ছে আমাদের এই শ্যাডো। তাহলে আমরা যদি দেখি, আচ্ছা শ্যাডোটা ভুল জায়গায় দিয়ে বলছি, এটা কার্ডে হবে না, এটা হচ্ছে কার্ড কন্টেনার দিলে আমার ভালো লাগবে। এই যে এখন দেখতে ভালো লাগতেছে। ওকে, হ্যাঁ রুট ধরে করা যায়, আপনারা চাইলে এটা এইচটিএমএল ছাড়াও এই সেম কাজটা রুট দিয়েও করতে পারেন। একই কথা, এটা দিয়েও করতে পারেন, এটা দিয়ে করতে পারেন, এটা চেঞ্জ হওয়ার কথা না। দেখি, কপি করে ফেলি, দিলাম পেস্ট করে। হ্যাঁ, আচ্ছা রুটে মনে হয় আমার একটু রুট ধরে প্রত্যেকটা চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। ফন্ট সাইজ যদি আমি চিন্তা করি, ঠিক আছে, তো ফন্ট সাইজ ওভার দিলে আমার এইচটিএমএল দেওয়া বেটার। ওকে, আচ্ছা যদি ফন্ট সাইজ দেই আর কি,
ফন্ট সাইজ দিই, তার একটু ডিফারেন্সটা খেয়াল করুন। রুটে আর হচ্ছে আপনার এইচটিএম, রুটে মানে পুরো সব জায়গায় ধরে গেছে, আমরা এইচটিএম এ ডিফাইন করবো ফন্ট সাইজটা। ডিফারেন্সটা বুঝতেই পারতেছেন। ওকে, আচ্ছা তুমি এখানে দিয়ে দিই। ওকে, রুটে না দিয়ে আমরা এইচটিএম এ দিব। ওকে, মানে ফন্ট সাইজ দিই। বাকি যে কালার গুলা মানে গ্লোবাল কালার সেটিং এ সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এইগুলো কি আমাদের ফন্ট সাইজ, গ্লোবাল কালার, শুধু কালার কেন, বক্স শ্যাডো, ফন্ট সাইজ সবকিছু আমরা একসাথে এক জায়গায় ইউজ করতে পারি যদি চাই আর কি। বাট আমি মনে করি ফন্ট সাইজটা আমরা হচ্ছে এতটা স্পেসিফিক না করে আমরা কিন্তু কালারটা আর শ্যাডোটা রাখতে পারি, যে এটা কমন ফিক্স করে রেখে দিলাম। বাকি যা আছে আমাদের ফন্ট গুলো আমরা হয়তো হেডিং ধরে ধরে বা এইচ টু দিয়ে ডিফল্ট দিয়ে দিলাম, সেট কিভাবে সেট করে দিলাম, যেটা একটু আগে করলাম এই হবে। এই তো, তাহলে ঝামেলাটা কম আর কি। মানে এক এক জায়গায় এক এক রকম হইতে পারে, ডিপেন্ড করে আপনি কিভাবে প্রজেক্ট করতেছেন, কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি এখানে চলে এমন হবে। বাট কালারটা হচ্ছে আমাদের এভাবে সেট করা উচিত, সেটা রুট দিয়ে হোক, সেটা এইচটিএমএল দিয়ে হোক। ওকে, গ্লোবাল কালার, এই কয়েকটা কোড, এই কোডটা, এই কোডটা গ্লোবাল কালার সেট আপ, ইমেজ গুলা বডির মধ্যে ফন্ট দেবো, ও ফন্টও করতে পারি। ঠিক আছে, আমার বলছে অনেক 3-4টা ফন্ট আছে, তো আমার যদি 2টা ফন্ট থাকে আমি একটা ফন্ট অ্যাড করে ফেলি। ধরেন আমি একটু ব্যাকে যাই, আরেকটা ফন্ট অ্যাড করি, ফন্টস ওপেন সেন্স আর এই মনসেরাটা ইউজ করে ফেলি। ঠিক আছে, ধরেন দিলাম গেট ফন্ট, এমবেড কোড, ইম্পোর্ট, কপি। এখন 2টা ফন্টই আমার কাছে আছে। আচ্ছা, তো এখন যদি আমি চাই এই 2টা ফন্ট ইউজ করতে পারি, একটা হচ্ছে ওপেন সেন্স আর একটা হচ্ছে মনসেরার। আমি জাস্ট এখানে বলে দিব যে ফন্ট মনসেরার। ঠিক আছে, তো যা আছে তাই দিলাম, বসাই দিলাম, বললাম ফন্ট ওপেন সেন্স, ভ্যালুটা বসাবেন। ঠিক আছে, এখন আমি বলতে পারি বডিতে এখন ডাইনামিক ফন্ট বসবে, ঠিক আছে, বার আমি চাচ্ছি শব্দতে মনসেরাট হয় বা ওপেন সেন্স হয়, আর হেডিং গুলো যাতে হয় কি যে বার। ওকে, সো এটা এটা হলো ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। ঠিক আছে, সো বার ফন্ট মনসেরাট দিয়ে দিই। ওকে, দেখেন এটা একরকম ফন্ট, এটা আবার আরেক রকম ফন্ট। ওকে, তো আমরা তাহলে ফন্ট গুলোকে এভাবে আলাদা করবো। ক্লিয়ার? তাই তো, এখন জিনিসগুলো কি গুছান, আমরা গুছাই কাজ করতেছি। এখন চেঞ্জ করলে এখানে হাত দেওয়া লাগবে না, এই যা কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করবো, তাহলে পুরো ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে। এখন 5 পেজের ওয়েবসাইট হোক, 10 পেজের ওয়েবসাইট হোক, যেখানে সেটা করো, সব আমরা গ্লোবালি সেট করতেছি। এটাকে বলো সিএসএস ভ্যারিয়েবলস। ওকে, কি বলে সিএসএস ভ্যারিয়েবলস। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছি। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, আগের ইস্যু, যে কোনো সমস্যা, স্ক্রিন শেয়ার করে দেখাই দেবেন, সলভ করে দেবো। ওকে, আমি রেকর্ডিং অফ করবো।